জেআর ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম এবং আমার দুই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন, একদিকে কলকাতা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিরদাউস শামীমদা রয়েছেন এবং আমার বাম পাশে রয়েছেন ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তো শুরু করার আগে বলবো, যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, লাইভের সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, তারপরে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে। তো যারা এই মুহূর্তে লাইভে আছেন তাদের সকলকে বলবো যে যেখান থেকে লাইভ দেখছেন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্ন হয়তো নেব আপনাদেরকে। আমরা আমাদের সঙ্গে দুই পাশে একদিকে আইনজীবী এবং একদিকে বিধায়ক রয়েছেন। তো আমরা প্রথমে জিআইতে আইনজীবী ফিরদাউস দাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার আপনার প্রতিটি দর্শক। এবং আমাদের পাশে রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকেও আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে লাইভ ঠিকঠাক হচ্ছে না, একটু দেখে না। লাইভ একদম ঠিকঠাক। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে প্রথমে যে বিষয়টা জিজ্ঞেস করব যে কল্যাণী ইউনিভার্সিটি, সেখানে দেখা যাচ্ছে যে ওবিসি রিজার্ভেশনে যে কজন চাকরি পেয়েছে 5 জন, সে যেখানে ভর্তি হয়েছে সেখানে আমরা যেটা দেখলাম সেটা সবচেয়ে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে 5 জনের মধ্যে একজনও মুসলিম ক্যান্ডিডেট নেই, অথচ 5টাই ওবিসি। কি বলবেন এটা নিয়ে? দেখুন, এই যে ওবিসি যে গোলযোগ তৈরি করা, এর পিছনে বর্তমানের শাসক দল, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট কৃতিত্ব রয়েছে। দেখুন, এই ওবিসি হিসেবে যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে, একজনেরও সার্টিফিকেট বাতিল হতো না যদি সঠিক তথ্য দিতেন, যদি সঠিক ডকুমেন্ট আদালতে প্লেস করতেন। ওবিসি সংক্রান্ত এই সমস্যাটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি দেখেছেন এই ওবিসির সুবিধা নিয়ে মুসলিম বাড়ির ছেলে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাচ্ছিল। ফলে কি হচ্ছে, ফলে তারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার মতো গুন্ডা পাচ্ছে না, যে বোম মারবে। ফলে এখানে তৃণমূল কংগ্রেস শঙ্কিত হয়ে গেল। আর তার সঙ্গে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং নাগপুরের আরএসএস, যারা চাইছিলেন না যে সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা কোনোভাবেই শিক্ষিত হোক। ফলে এই দুয়ের মিশেলে একদিকে আরএসএস বিজেপির যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলা করেছে বিজেপি পিছন থেকে, আর কি। সামনে থেকে পাবেন না, বলবেন বিজেপি তোর পার্টি নেই। হ্যাঁ, পার্টি নেই, এটা ঠিক কথা, কিন্তু সবাই জানে এই মামলা পিছন থেকে বিজেপি করিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ডকুমেন্ট আদালতে না সাপ্লাই করে, সঠিকভাবে ডকুমেন্ট না সাপ্লাই করে, যে কোন সার্ভের উপর ভিত্তি করে এই ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই হলো ওবিসি হিসেবে, সেই ডকুমেন্ট প্লেস করেনি আদালতে। সুপ্রিম কোর্টের সামনে অ্যাডিশনাল ডকুমেন্ট দিচ্ছেন। সেই ওবিসি সংক্রান্ত মামলায় নওশাদ সিদ্দিকী হচ্ছেন, তিনি পিটিশনার, তিনি আমার মক্কেল। আবার শরীফউদ্দিন, যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে, তারাও মক্কেল। তারা কেন? নওশাদ সিদ্দিকী হন বা শরীফউদ্দিন, যারা মামলা করেছেন, তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের কেন ওবিসি বাতিল হবে, আমাদের তো প্রপার সার্ভে করেই, আমাদের ডকুমেন্ট দেখেই তো ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। আর নওশাদ সিদ্দিকীর বক্তব্য হচ্ছে যে আপনারা দেখুন যে এই যে ওবিসি হিসেবে যারা তালিকাভুক্ত হয়েছেন, তারা সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছেন। ফলে এই যে পুরো বিষয়টি, এই পুরো বিষয়টি করাই হয়েছে আসলে একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে পড়া অংশ, যারা আগিয়ে যাচ্ছিল, তাদেরকে আগাতে দেব না, তাদের আরো একটু পিছিয়ে রাখবো। তার ফলে কি হবে, রাজনৈতিক কর্মী পাবো যারা বোম বাঁধতে পারে। তার কারণ সকলে যদি শিক্ষিত হয়ে যান, সকলে যদি সমাজে আগিয়ে চলে আসেন, তাহলে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়দের যে রাজনৈতিক কর্মী, অর্থাৎ বোমবাঁধা শওকত, ঢিল ছোড়া ববি, জগ ছোড়া আরাবুল, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা পাবেন না। শিক্ষিত লোক, তোর মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত যে লজিক্যাল হবে। আমি বলছি না শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষার কথা বলছি, আমি বলছি লজিক তৈরি হবে যার মধ্যে প্রকৃত জ্ঞান থাকবে, তিনি কখনোই কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন না। এটা উনি চাইছেন না।
আরেকটা বিষয় আমরা দেখেছিলাম যে গত 20 তারিখে আপনি আপনারা সহ আরো যারা 20টি সংগঠন মিলে যে ধর্ণামাস করতে চেয়েছিলেন, সেখানে কিন্তু আপনাদের ওবিসির ব্যাপারটা ছিল। সেখানে এই যে কল্যাণ ইউনিভার্সিটির যে তথ্য আমাদের সামনে এসেছে, সেখানে 5 জন ওবিসিতে যারা রয়েছে, কিন্তু ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু 5 জনের একজনও মুসলিম নাই। অথচ এই যে ওবিসি নিয়ে খুব যে নতুন করে যে কমিটি তৈরি করা হয়েছে বলে সামিরুল ইসলামের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের নেতার নেতৃত্বে, এখানে খুব তৃণমূল কংগ্রেস মনে করছিল যে এটা খুব ভালো কাজ করেছেন, যেখানে ধর্মের বিভেদ নেই। ফলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রথমে বলি, এই সংরক্ষণ কেন? সংরক্ষণটা হচ্ছে মূল স্রোতে নিয়ে আসতে হবে। এই জনজাতি, জনগোষ্ঠী ধর্মগতভাবে, জাতিগতভাবে, বর্ণগতভাবে পিছিয়ে আছে, সংরক্ষণ দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। এই জন্য দেখুন, বারবার কলকাতা হাইকোর্ট যখন এটা ওবিসি সার্টিফিকেট বাতিল হতে পারে, কলকাতা হাইকোর্ট মামলা বলছিলেন যে কি ডকুমেন্টস আছে সেটা সাবমিট করো, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ডকুমেন্টস থাকার পরও তারা দেয়নি। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আমি মামলা করেছি, আমার নিজের অ্যাডভোকেট শামীম দা আছেন, বিকাশ স্যার আছেন, রৌফ রহিম সাহেব আছেন, আরও শামীম দ্বারা যাদেরকে এই যে টিম আছে সুপ্রিম কোর্টে তারা আছে। ব্যাপারটা হচ্ছে, আমি যখন নতুন এই হাইকোর্টের বাতিল করার পরে সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে মুখ থুবড়েছে, নতুন করে যখন আবার প্লেস করেছে বিধানসভায়, অল্প কথা বলে সেটাই করে দিল, আমি বলেছিলাম যে এই নতুন ওবিসি সংখ্যালঘু মুসলমানদের জন্য অভিশাপ না আশীর্বাদ। আমি দেখবেন আমার ফেসবুক পোস্টে আমি আমার অ্যাডমিনকে দিয়ে পোস্ট করেছিলাম। তো আমি এই জন্য ওটা পড়ে রেখেছিলাম যে অভিশাপ না আশীর্বাদ। আমি আজকের দিনেও বলছি ওটা আশীর্বাদ নয়, অভিশাপ হিসাবে এসেছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটিতে জুওলজি ডিপার্টমেন্টের পিএইচডি যে যারা চান্স পেয়েছে, একটা নামের লিস্ট বাড়িয়েছে। জেনারেল ক্যাটাগরিতে কোনো মুসলমানের চান্স নাই। আমি জেনারেল কাস্টের মুসলমান, আমি কোনো ওবিসি সংরক্ষণের মধ্যে আসছি না, তারপরেও বলছি আমি কোনো নাম নাই। দ্বিতীয়ত, আমরা তাহলে দেখলাম তাহলে কোথায় নামটা পাবো, যখন জেনারেলে পাচ্ছি না বলি তো ওবিসি ক্যাটাগরি, জেনারেল পাচ্ছি না বলতে এসটি এসসি ক্যাটাগরি। যদি জেনারেলে চান্স পেয়ে যেত তাহলে ক্যাটাগরির দরকারই ছিল না। বাবা সাহেব আম্বেদকরের একটা কথা, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি, এটা দিচ্ছে না বলেই তো আজকে আমাদের ওবিসি সংরক্ষণ নিয়ে এসটি এসসি ওবিসি সংরক্ষণ পাচ্ছে না কেন বলে আমরা চিৎকার করছি। যাক, যেখানে গিয়ে দেখলাম যে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি সুন্দরভাবে আছে, সেখানে দেখলাম কোনো মুসলিমের উপস্থিতি দেখতে পেলাম না। আমরা বারবার বলছি এটা একটা নাটক চলছে মুসলিম সম্প্রদায়কে নিয়ে, যে মমতা ব্যানার্জিকে নির্দেশ দিচ্ছে হয়তো আরএসএস, বিজেপি নির্দেশ দিচ্ছে। আমি নাকি আরএসএস বিজেপির বিরুদ্ধে কথা বলি না, অনেকে গল্প শুনে, আমি অন ক্যামেরা বলছি আরএসএস বিজেপি কোনোদিন চাই না, ওরা যতই বলুক মুখে যে ভারতীয় দায়িত্বশীল মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান ঘোড়ার ডিম, ওরা ওদের পারসেপশনকে ঠিক করার জন্য বলছে। আরে আরএসএস বিজেপিকে আমি বলছি যে মুসলমানদেরকে তার পারফর্ম করার জায়গাটা দিলে তো আপনি পাবেন, তার পারফর্ম করার জায়গা দিচ্ছেন কোথায়? আপনারা বকলমে দিয়ে মামলা করাচ্ছেন, আর আপনাদের যোগ্য দোসর, যোগ্য সহযোগী তৃণমূল সেই মামলা করার সুযোগটা আপনাদের দিচ্ছে। ফলে কি হচ্ছে, যে কিছু মুসলমানদের ইউনিভার্সিটিতে দেখা যেত, কলেজে কিছু প্রফেসর অধ্যাপককে দেখতে পেতেন, মেডিকেল কলেজে কিছু মুসলিম ডক্টর পেতেন, ইঞ্জিনিয়ার কিছু পেতেন, বা সংরক্ষণের সুবিধা নিয়ে কিছু অফিসারও মুসলমান পাচ্ছিলেন। এটা আরএসএস বিজেপির চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করো, মমতা ব্যানার্জিকে বলছে। আর মমতা ব্যানার্জি না বন্ধ করলে তার দলের যেভাবে দুর্নীতি করেছে গলা পর্যন্ত, হয়তো আমরা কোনোদিন দেখতে পেতাম যেভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রীকে ধরে শ্রীঘরে রেখেছে, হয়তো আমাদের মুখ্যমন্ত্রীকে রেখে দেবে। সেই জন্য তাহলে বলিকা বাকড়া, মুসলমান তৈরি হ্যাঁ, জান দেওয়ার জন্য রেডি, ভোটে আসলে মুসলমান জান দেওয়ার জন্য তৈরি, দিদির জন্য জান দেওয়ার জন্য তৈরি, ঝান্ডা বাঁধার জন্য জান দেওয়ার জন্য তৈরি, সবে তো মুসলমানরা তৈরি। তো বলিকা বাকড়া মুসলমান, তো দান করিয়ে দাও। এর থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক কেউ চায় না। সেই জন্য ওবিসিতে কৌশলে ওবিসি এ ক্যাটাগরি 10%, ওবিসি বি 7% ছিল, হচপচ করে দিল। কি করলো, বৃহত্তর জনজাতি একটা জনগোষ্ঠী হচ্ছে আপনার শেরশাবাদিয়া, তাদেরকে ওবিসি বিতে পাঠিয়ে দিল। আবার ওবিসি বি থেকে বৃহত্তর জনগোষ্ঠীকে ওবিসি এতে ইনক্লুড করলো। এই যে হচপচ করে দিবার ফল আজকে হাতে নাতে তো শুরু হয়েছে। এই মমতা ব্যানার্জি মুসলমানদের উপকার করা শুরু করেছে। যতটুকু এই ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরির ক্ষেত্রে, ডক্টর হওয়ার ক্ষেত্রে যা চান্স পেত ওবিসি কোটা ক্যাটাগরির মাধ্যমে, অর্থাৎ এই সংরক্ষণের মাধ্যমে, সেটাকেও ধ্বংস করে দিচ্ছে। আর এই মুসলমান আমরা ভাবছি আমাদের মাসিয়া বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে আটকানোর দায়িত্ব মুসলমানরা নিচ্ছে, কিন্তু মুসলমানদের আর্থসামাজিকভাবে বা সামাজিকভাবে তাদের যাদের যে কনস্টিটিউশন রাইট আছে, সাংবিধানিক যে রাইট আছে, সেটা কি এক্সারসাইজ করছে না করতে দিচ্ছে?
দুটি করছে না। এটা নিয়ে যখন আমরা রাস্তায় নামছি তখন আমাদেরকে কি বলা হচ্ছে, মিটিং মিছিল করতে দেওয়া যাবে না, তোমাদের মেরে তাড়িয়ে দেবো, পুলিশের মধ্যে থেকে ঘুষি মেরে আমার পাঁজর ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। আর আমাদের একাধিক নেতৃত্ব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা দীর্ঘদিন ধরে পরিচিত, কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে আকিকুল সাহেব, রাজনৈতিক সামাজিক থেকে শুরু করে ইমতিয়াজ ভাইরা যারা আছেন, এত নেতৃত্ব, বিশ্বজিৎ মাইতি দা, লক্ষ্মীকান্ত হাঁসদা, আদিবাসী সমাজের একটা পরিচিত মুখ, মুসলিম সমাজের একটা পরিচিত মুখ হচ্ছে আমাদের কামরুজ্জামান সাহেব। তো সবাইকে সবার উপরে দমন পীড়ন হলো, তাদের অধিকাংশ ধরে আমাদের জেলের মধ্যে রাখলো। তো এখন মুসলিম সমাজের কাছে বলবো যে আপনারা একটু ভাবার চেষ্টা করুন যে প্রসঙ্গ আপনি তুলেছেন, যে আজকে দেখুন পার্টিকুলার এই জন্য মুসলিম সমাজকে বলছি যে ওবিসি যে রিজার্ভেশন দিয়েছে, একদিকে শুভেন্দু অধিকারী কি বলছে, চিৎকার করছে মুসলমানদের সব দিয়ে দিল, সব দিয়ে দিল, সব দিয়ে দিল, মুসলমানদেরকে সব দিয়ে দিল। আপনি ভাবছেন তাহলে দিদিমণি ঠিক কাজ করেছে, খাতায় কলমে কি দেখছেন? আমার তো মনে হয় শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির যে পুরাতন রাজনৈতিক দুজনের গুরু শিষ্য সম্পর্ক, মানে এত ভালোবাসতেন বা স্নেহ করতেন দুজন একে অপরকে, যে একাধিক দপ্তর চালাতো শুভেন্দু অধিকারী। হয়তো এখনো মনে ফেস টাইমে কথা হয় যে আমি ওবিসিটাকে এইরকম ভাবে দেব, মুসলমানদের পেছন মানে মুসলমানদেরকে বাঁচ দেব, আর তুমি এমন ভাবে রিয়াক্ট করবে, মুসলমানরা ভাববে যে শুভেন্দু অধিকারী যখন আমার বিরুদ্ধে বলছে মানে আমার একটা ভালো আছে। ঠিক কি এখন কটা ছুটি চাটা বেরিয়েছে, তারা যেমন করছে ভাবছে আমার ভালো করছে। তো এটা হতে পারে শুভেন্দু অধিকারীকে বলেছে যে বল তুই মুসলমানদের উপকার হয়ে গেছে, আর আমরা ভাবছি আমার উপকার হয়ে গেছে। শুভেন্দু অধিকারী চিল্লাচ্ছে মানে আমার সত্যি উপকার হয়েছে। দিনের শেষে কি দেখলেন, যে কল্যাণী ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টের 5 জন ওবিসি সংরক্ষণ থেকে চান্স পেল, তার মধ্যে একজনও মুসলিম পেল না। এটা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে এমন হবে, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে এমন হবে, জয়েন্টের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এমন হবে, বিসিএস এর যখন কন্টেস্ট হবে, অর্থাৎ জয়েন্ট ভিডিও বলুন, জয়েন্ট ভিডিও থেকে ওদের শুরু হচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে, তাহলে এই দুরবস্থার সম্মুখীন হতে হবে। এটা শুরু হয়েছে। তাই আমাদের যে 20 তারিখে আন্দোলনটা ছিল কি, ওবিসি তালিকার পুনর্বহাল, অর্থাৎ বিগত দিনে ওবিসি এ ওবিসি বি যেটা ছিল, হ্যাঁ তার সাথে আমরা কি বারবার বলি সায়েন্টিফিক ওয়েতে কি করতে হবে, সার্ভে করতে হবে। ওই স্যাম্পল সার্ভে করলে হবে না, টোটাল ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে তার অনুযায়ী সার্ভে করে প্রকৃত যারা ওবিসির মধ্যে ইনক্লুড হওয়ার দরকার, 4টে মুসলিম জনগোষ্ঠী হতে পারে, 8টা হিন্দু জনগোষ্ঠী হতে পারে, ওতে কোনো প্রশ্ন নেই আমার, বা 8টা মুসলিম হতে পারে, 4টে হিন্দু জনগোষ্ঠী হতে পারে, তাতেও কোনো প্রশ্ন নেই। কিন্তু সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে ইনক্লুড করাও না, যার প্রয়োজন যারা নিডি তাদেরকে ঢোকাও না। তার পরিবর্তে কি করছে, হচপচ করে দিচ্ছে, আর শুভেন্দুকে দিয়ে চিৎকার করাচ্ছে। আর আমরা ভাবছি শুভেন্দু যখন আমার বিরুদ্ধে বলছে, নিশ্চিতভাবে এটা আমার ভালো আছে, দিদি আমার ভালো উপকার করেছে। দিদি আমার উপকার করেছে না অভিশাপকে দিয়েছে, তার প্রমাণ কল্যাণী ইউনিভার্সিটির। একেবারে অনেক দর্শকরা একটু প্রশ্ন বলছেন যে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, তো আমি আপনাদের সকলকে জানাবো যে সাউন্ডগুলো ঠিকঠাক হচ্ছে কিনা একটু আরেকবার চেক করে আপনাদের জানাবেন। তো আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 600 জন আমাদের লাইভ অনুষ্ঠানটা দেখছেন। সাউন্ড নিয়ে অনেকে বলছেন যে সাউন্ডটা স্লো হচ্ছে, এবারে সাউন্ডটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আসবো। তো কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন। এখানে একটা বিষয় দাদা আসছে, আমরা দেখলাম যে গত 20 তারিখে যে ধর্ণা মঞ্চ বিভিন্ন সংগঠন মিলে, যেখানে নওশাদ সিদ্দিকী ছিল, কামরুজ্জামানরা ছিল, ইমতিয়াজ আহমেদ মোল্লা, আকিকুল ইসলাম, সারার হোসেনরা ছিল, সেখানে আমরা দেখেছিলাম সেই ধর্ণা মঞ্চে শুরুর আগেই পুলিশি ধরপাকড়, এবং ধর্মতলা থেকে আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং 24 ঘন্টা তাদেরকে আটকে রাখে। সেখানে আপনি আইনজীবী হিসাবে লড়াই করেছিলেন, আমরা দেখেছিলাম যে সেখানে 24 ঘন্টা পর 24 ঘন্টার মধ্যে সেখানে কোর্টে জামিন দিতে বাধ্য ছিল। এই যে ধরপাকড়, অথচ অন্যদিকে শুভেন্দু অধিকারীরা রাত দিন পুলিশকে গালাগালি করছে, অনুব্রত মণ্ডলরা পুলিশের মা বোন নিয়ে গালাগালি করছে, প্রস্তাব বাকিরা পুলিশকে জুতো দেখাচ্ছে, তাদের ব্যাপারে নিষ্ক্রিয় এবং পুলিশ। সেক্ষেত্রে এই যে নওশাদ সিদ্দিকরা, কামরুজ্জামানরা, ইমতিয়াজ আহমেদ মোল্লারা, আকিকুল্লাহ যখন আন্দোলন করছে, তাদেরকে পুলিশের এত সক্রিয় কেন তাদের ব্যাপারে? দেখুন, প্রথমেই বলি, ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচলের অধিকার রয়েছে, যেমন তার সঙ্গে একইভাবে তাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে, এবং এটা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আমাদের সংবিধানের পার্ট 3-তে ভারতীয় নাগরিকদের কি কি মৌলিক অধিকার থাকবে এটা বর্ণিত আছে, এবং সেখানেই বলা আছে এটা হচ্ছে সংবিধান স্বীকৃত অধিকার।
ফলে আপনি পিসফুল ওয়েতে আপনি ডেমনস্ট্রেশন করতে পারেন, এই নিয়ে কোনো প্রকার ডিবেট হওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ বিজেপিও যেমন করতে পারে, নওশাদ সিদ্দিকীও করতে পারেন, বা অন্যান্য নেতৃত্ব বা নাগরিক সকলেই করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এই দ্বিচারিতা কেন? অর্থাৎ বিজেপির সঙ্গে একরকম ট্রিটমেন্ট, নওশাদ সিদ্দিকীরা যখন যেটা করতে যাচ্ছেন তাদের সঙ্গে আরেক রকম ট্রিটমেন্ট। এবং আমি আপনার জ্ঞাতার্থেই জানাই, এবং তিনি পোস্ট করেছেন, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি নিজে ওই সভায় তার উপস্থিত হওয়ার কথা তিনি নিজে তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। দেখবেন যে ওখানে যখন অ্যারেস্ট করে নেই, ওখানে ওনারও যাওয়ার কথা ছিল, এবং সেখানে আমি আপনাদের মনে থাকবে আমি আদালতে বলেছিলাম যে কারা কারা অ্যারেস্ট হয়েছে। একজন এমএলএ তিনি অ্যারেস্ট হয়েছেন, শিক্ষক অ্যারেস্ট হয়েছেন, আইনজীবী অ্যারেস্ট হয়েছে, কলকাতা হাইকোর্টের দুজন আইনজীবী অ্যারেস্ট হয়েছিলেন, WBSCDCL এর সিনিয়র ইঞ্জিনিয়ার তিনি অ্যারেস্ট হয়েছেন। তাহলে কি হচ্ছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ তারা অ্যারেস্ট হলেন। এবার বলেন যে এই যে কামরুজ্জামান থেকে শুরু করে ধর্মগুরুরা একদম, এবার বলি যে কামরুজ্জামান সাহেব সহ, হাকিমুল ইসলাম সহ আরো অনেক, হাসিবুর রহমান বা যারা যারা ছিলেন, আরো অনেক প্রায় 21টি 22টি সংগঠনের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব তারা ছিলেন। মানে বিশেষ করে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষজন, মানে যারা, এবং অমুসলিমরাও ছিলেন, ইভেন মহিলা, মানে ওখানে মহিলা সংগঠনেরও নেত্রীরা তারা উপস্থিত ছিলেন। ফলে এই যে ধরুন সমাজের বিভিন্ন সেক্টরের মানুষ, সংখ্যালঘু ধর্মগুরু, এমএলএ, শিক্ষক, আইনজীবী, ইঞ্জিনিয়ার, তারা প্রত্যেকে এসে কি বলতে এসেছিলেন? তারা বলতে এসেছিলেন ওয়াকফ নিয়ে যে অ্যামেন্ডমেন্ট এসছে আমরা সেটাকে তার সঙ্গে সহমত নয়, ভিন্ন মত পোষণ করছি, এই সাংবিধানিক ভাবে এই সংবিধানগত প্রভিশনকে ভায়োলেট করা হচ্ছে। এসআইআর নিয়ে তারা বলতে এসেছিলেন। তাহলে এই দুটো বিষয় কার বিরুদ্ধে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে না, কেন্দ্রের বিরুদ্ধে। ওয়াকফ, এসআইআর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাহলে মমতা ব্যানার্জির এত বসা হচ্ছে কেন? তৃতীয়, ওবিসি নিয়ে সমস্যাটা তৈরি করেছেন মমতা ব্যানার্জি। গোটা রাজ্য জুড়ে ফেক SC ST সার্টিফিকেট, গোটা রাজ্য জুড়ে যত এসটি আছে নাগরিক, তার থেকে বেশি সার্টিফিকেট আছে। আর আপনি এবারে মেডিকেল এন্ট্রান্স থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনি টাইটেল গুলো দেখে নেন, ব্যানার্জি থেকে চৌধুরী, মন্ডল থেকে শুরু করে হালদার, কিছু বাকি থাকে না। কোথায় এলো এগুলো? এসটি কোথা থেকে হলো? এগুলো মমতা ব্যানার্জি বানিয়েছে। কারণ মমতা ব্যানার্জি চান না প্রকৃত এসটি সুযোগ পান, মমতা ব্যানার্জি চান না প্রকৃত মুসলমান সুযোগ পান, মমতা ব্যানার্জি চান না প্রকৃত এসটি সুযোগ পান। তাহলে ওনার জন্য বোম ধরা, ঝান্ডা ধরা আমাদের অভাব হয়ে যাবে। অতএব তুমি ওই এসটি কে ডিপ্রাইভে রাখো, এসটি কে ডিপ্রাইভে রাখো, ওবিসি কে ডিপ্রাইভে রাখো, অর্থাৎ প্রকৃত এসসি, প্রকৃত ওবিসি, প্রকৃত এসটি প্রত্যেকের ডিপ্রাইভে রাখো। এবার ওই সুবিধাটা তৃণমূল কংগ্রেসকে দিলাম। এই যে যেমন ভাবে ধরুন এই ঘোষণা করেছে যে পরিযায়ী শ্রমিক, এদের বক্তব্য কিন্তু পরিযায়ী শ্রমিক নিয়েও ছিল, যে বাংলা বাঙালির নামদার পরিযায়ী শ্রমিকদের মধ্যে এই যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, অত্যাচার হচ্ছে। এবং এটা কিন্তু মমতা ব্যানার্জিকে দেখবেন একবারের জন্য, আচ্ছা মমতা ব্যানার্জির কাছে ফোনের অভাব হয়েছে? ফোন নিয়ে প্রতিটি রাজ্যে যেখানে যেখানে অত্যাচার হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে, গুজরাটে হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন লাগিয়ে বলুন না যে এখানে আপনার রাজ্যে এই জায়গায় আমার বাঙালি শ্রমিক রয়েছে, কারণ মমতা ব্যানার্জি বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে পারেনি, সরকারি ক্ষেত্রে পর্বতপ্রমাণ দুর্নীতি করেছে, এবং মমতা ব্যানার্জির অপারগতা, অদক্ষতা এবং দুর্নীতিগ্রস্ততার জন্য তারা বাইরে যেতে বাধ্য হয়েছে। তাই এদেরকে যেন এদের উপর অত্যাচার না করা হয়। মমতা ব্যানার্জি নিজে ফোন করে বলতে পারেন, নিজে একদিন গিয়ে দিল্লিতে, একদিন মহারাষ্ট্রে, একদিন গুজরাটে গিয়ে বসুন, দেখি কার তারপর দিন কার উপর অত্যাচার হয়। ও আপনি মুখ্যমন্ত্রী হবেন, আর পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হলে এবং নওশাদ সিদ্দিকীরা বা কামরুজ্জামান সাহেবরা বা অন্যান্যরা যারা নেতৃত্বে আছেন, বা হাকিমুল সাহেব বা হোয়াটসঅ্যাপ যারাই আছেন, তারা যখন বলতে যাবে তাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, আমাকে আদালত থেকে, আদালত মুক্তি দেবে, আদালতে গিয়ে হিয়ারিং করিয়ে তাদের বেল করিয়ে নিয়ে আসতে হবে। কেন? আদালতে গিয়ে বলতে হবে যে এটা সংবিধান স্বীকৃত অধিকার? প্রশাসন নেই, কি চলছে? সার্কাস চলছে, সরকার চলছে, সার্কাস চলছে। এই যদি সরকারের অ্যাপ্রোচ হয়, সরকার চালাতে পারবেন না। শেষের শুরু দেখছেন না চারিদিকে এই যে অব্যবস্থা, দিনের বেলায় মদ খাচ্ছে রাস্তায় বসে, শিক্ষক বলতে গেছে ধরে পিটিয়ে দিল, বাবা ছেলেকে মারছে,
এই যে চারিদিকে অস্থিরতা অব্যবস্থা কেন? তার কারণ সামাজিকভাবে এই অস্থিরতা তৈরি করেছেন মমতা ব্যানার্জি। তার কারণ কর্মসংস্থান নেই। এই অস্থিরতা তৈরির পিছনে কর্মহীনতা হচ্ছে মূল কারণ, এবং মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না এই অস্থিরতা যদি সর্বোচ্চ শিখরে উঠে এর পরিণতি কিন্তু বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর হবে। ফলে মমতা ব্যানার্জি কিন্তু আগুন নিয়ে খেলছেন। আপনি যা করছেন আরএসএস বিজেপির সাথে হাত মিলিয়ে আগুন নিয়ে খেলছেন। এই আগুনের স্ফুলিঙ্গ কিন্তু খুব ডেঞ্জারাস। একবার যদি মানুষ ঘুরে দাঁড়িয়ে পড়ে অসুবিধা হয়ে যায়। একটা বিষয় এখানে আসছে যে আপনাদের ওই যে ধর্ণা মঞ্চ 25 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, তারপরে আমরা দেখলাম যে আপনারা জেল থেকে বার হয়ে আপনারা স্পিক করলেন, পরে আপনারা বলেছিলেন যে কবে থেকে আন্দোলন করার পরে জানানো হবে। এখনো পর্যন্ত দর্শকরা আমরা বারবার প্রশ্ন করছে যে আন্দোলন আদৌ হবে নাকি আপনারা বন্ধ করে দিয়েছেন? আপনারা কি ভয় পাচ্ছেন যে আন্দোলন কি আর করবেন না? দেখুন, আমি হওয়ার আগেই আমাদের অ্যাডভোকেট স্যার কি বললেন, হবেই। বাস্তব বলছি, আমরা প্রজা, আর তৃণমূল কংগ্রেস রাজা মমতা ব্যানার্জির কিং নয়, বাদশা নয় যে আমাদের নির্দেশ দেবে সেরকম চলতে হবে। আমরা সবাই রাজা এই রাজার দেশে। আমরা আমাদের মধ্যে থেকে মানুষ ভোট দিয়ে 5 বছরের জন্য মমতা ব্যানার্জিকে রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়েছে, আগামী 5 বছর অন্য কাউকে দিতে পারে। এটা হচ্ছে সিস্টেম। তো মমতা ব্যানার্জি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছে মানে এই দিয়েছে বলে এই নয় সবার মাথা কিনে রেখে দিয়েছে। আমার ডেমোক্রেটিক রাইট, ডেমোক্রেটিক এক্সারসাইজকে উনি আটকাবেন। আমরা একটা ফর্মের মধ্যে আছি, কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের মধ্যে আমরা আছি। নওশাদ সিদ্দিকী আমার একটা মত থাকতেই পারে, কিন্তু আমাদের মধ্যে দেখবেন আজকে আমাদের মধ্যে 21টা যে সংগঠন মিলে আমরা করেছি, তারা বললেন যে স্বাভাবিকভাবে তাদের মধ্যে অনেক সিনিয়র মোস্ট আছেন। আমি হালকা বলছি ছিলেন, ঘুষি টুচি খাওয়ার পরেও এখন আমি ঠিকঠাক আছি। জেলের মধ্যে মানে পুলিশ কাছে তাদের দম আটকে যাচ্ছিল, মানে কখনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। একটা ছিল অজ্ঞান হয়ে গেছিল। তো এই হচ্ছে বিভিন্ন বিভিন্ন এজের বিভিন্ন মাইন্ডের মানুষজন আছে। তারা বললেন যে এখন আমরা বার হলাম যে আমরা যেই জায়গা থেকে অ্যারেস্ট করে সেই জায়গায় আমরা যাবো। এটা আমাদের জেদ, যে তিনি মমতা ব্যানার্জি হারাতে পারেনি। আমরা সেই জায়গায় গিয়েছি, বসেছি, এবং সেখান থেকে আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে কামরুজ্জামান ভাই আর আমার কথা, আরো যারা ছিলেন, যে আপনাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে। কামরুজ্জামান ভাইয়ের যথেষ্ট শরীরটা খারাপ হয়ে গেছিল, ফলে ওখান থেকে আমরা কিন্তু আমরা পোস্টপোন করেছি। এর পরবর্তীতে আমরা আবার কলকাতা পুলিশকে যেভাবে আমি ইন্টিমেশন, আরে একটা দর্শক বন্ধুদের জন্য বলবো, এটা তৃণমূলের বন্ধুরা আর প্রশাসন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা গুলাবেন, মানে এদের ফাঁদে পা দেবেন না। কি গুলাচ্ছে? যে নাকি পারমিশন ছিল না, ওই জন্য বসে পুলিশকে কোন অথরিটি পুলিশ পারমিশন দেওয়া? পুলিশ অথরিটি সংবিধানের দেখুন, মিটিং মিছিল করার, ধর্ণা দেওয়ার যে প্রভিশন যেখানে আছে আর্টিকেলটা দেখুন, সেখানে কোনো জায়গায় বলা নেই যে পুলিশই পারমিশন নিতে হবে। আমরা বরঞ্চ পুলিশেরকে সহযোগিতা করার জন্য ইন্টিমেশন দিচ্ছি, আমরা অমুক তারিখ থেকে ওইখানে একটা শান্তিপূর্ণ ধর্নায় বসছি, আপনার সহযোগিতা কামনা করছি, জানিয়ে দেওয়া দরকার। এতটুকু। পুলিশের পরিবর্তে আমাকে ঠিক করে দেবে, হ্যান্ড করে দেবে, ত্যান করবে, অনেক বিতর্ক আছে। যাক, আমরা এর পরিবর্তে আবার নতুন করে যখন বসতে চাইছি, আমরা মেল করেছি আমাদের ফোরামের পক্ষ থেকে, পুলিশ প্রতি উত্তর দিয়েছে আমরা নাকি ওই দিন কি ঝামেলা ফামেলা করেছি, এই জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হতে পারতে এই ধরনের বলে পাঠিয়েছে। আমরা উত্তর দিয়েছি পুলিশকে, সেন্ট্রাল কলকাতায় পুলিশ আমাদের যেখানে জায়গা দেবে আমরাও দেখতে চাই, বাংলার মানুষকে দেখাতে চাই মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে ওয়াকফ আইন প্রত্যাহারের পক্ষে না বিপক্ষে। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে ফেক এসটিএসসি সার্টিফিকেটের পক্ষে না বিপক্ষে। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে ওবিসি নিয়ে সমস্যা সমাধানের পক্ষে না বিপক্ষে। মমতা ব্যানার্জি সত্যিকারের চাইছেন কি চাইছেন না যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হাত থেকে বাঁচুক? মমতা ব্যানার্জি চাইছেন কি চাইছেন না এসআইআর এর নামে নাগরিক আতঙ্কিত বন্ধ করতে হবে, যাকে তাকে ডিভোটার করে দিলে তাদেরকে আটকাতে হবে? এটা চাইছেন কি চাইছেন না আমরা ধরতে চাইছি। ওই জন্য আমরা কি করছি, আরো টোটাল প্রায় 31-32 সংগঠন মিলিয়ে আমরা চিঠি দিয়েছি। আমরা আবার করছি যে আমরা চাইছি, ফর্ম চাইছে কলকাতা পুলিশের কাছে যে আপনারা ডিসাইড করুন। আমরা ওই চ্যালেঞ্জ চেয়েছিলাম, মেট্রো চ্যালেঞ্জের থেকে আরো ভিতরে, জনজট কিচ্ছু নেই, ওখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবো, ওখানে গাড়ি ঘোড়া কিছু যায় না, তাও আমাদেরকে রিজেক্ট করেছে। রিজেক্ট বলতে আমাদেরকে দেবে না বলেছে। আমরা চাইনি যে আপনি আমাকে ওই জায়গাটা অনুমোদন দেন, আমরা জানিয়েছিলাম যে না আপনি বুঝতে পারবেন না, অনেক কারণ দেখি। তো আমরা উল্টে এখন কলকাতা পুলিশকে ছেড়ে দিয়েছি যে কলকাতা পুলিশ বলুক সেন্ট্রাল কলকাতায় আমরা কোথায় বসবো, 200-250 লোককে নিয়ে আমরা ধর্নায় বসতে চাই। এখন দেখার বিষয়, তাহলে এটা বুঝতে হবে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়েওয়ালা প্রতিবাদ করতে পারবে না, সংবিধান স্বীকৃত অধিকারের চর্চা করতে পারবে না, একদম এক্সারসাইজ করতে পারবে না। এসসি সমাজের মানুষ
ধামসা মাদলে 11 কোটি টাকা দিয়ে দিলে তো হয় না। 11 কোটি টাকা নাকি 7,200 ধামসা মাদল দিয়েছে। ভাবতে পেরেছেন যে ধামসা মাদলের একটা সেট আমি জিজ্ঞাসা করছিলাম আমার একটা আদিবাসী বন্ধুকে যে কত হতে পারে, বলছে ম্যাক্সিমাম 5 থেকে 6,000 টাকা দাম হতে পারে। সেটা 7,200 দাম 11 কোটি টাকা, মানে 15,500। এখনো কাটমানি। তো শুধু ধামসা মাদল দিয়ে আদিবাসী প্রেম হয় না, আদিবাসীকে যদি ভালোবাসতে হয়, প্রকৃত আদিবাসীরা কটা শিক্ষায় চাকরি পাচ্ছে, কটা ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য চান্স পাচ্ছে, কটা মেডিকেলে ডক্টর হওয়ার জন্য চান্স পাচ্ছে, কটা কলকাতা পুলিশে রিক্রুটমেন্টে আদিবাসী ঢুকছে, ওটা দেখার দরকার। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে দলিত আদিবাসী মুসলমান সব রাজ্যের মানুষের ভালো চাই কি শুধু লোক দেখানো, চিৎকার করতে হয় একটু কাকা ছিচির মতো করে দিল, সেটা এখন তাদের হাতে ছেড়ে দিয়েছি। এক কথায় এখন ক্যালকাটা পুলিশ ওটা মমতা ব্যানার্জি পরীক্ষায় ফেলে দিয়েছি রাজ্যের মানুষের সামনে। আমরা আগামী 4 দর্শক বন্ধুরা আপনাকে প্রশ্ন করেছে তাদের কথা বলছি, আমি আপনাদের জানিয়ে রাখতে চাই কলকাতার ময়দানই হবে, কলকাতাতেই হবে, সেন্ট্রাল কলকাতাতেই ধন্য হবে মমতা ব্যানার্জি। কেন ওদের যত বাপ্তা আছে, মানে রাজনৈতিক বাপের কথা বলছি আমি যে শব্দটাকে আমি প্রত্যাহার করলাম, ওদের যত বড় নেতাই থাকুক না কেন আটকাতে পারবে না। যদি আটকায় কোর্টের কাছে গিয়ে আইনের চড় খাবে। এই চড়গুলো শামীম ফিরদৌস শামীমরা, শামীম আহমেদ সাহেবরা, গোপা বিশ্বাসরা, আপনার আরো যে সমস্ত আছে ব্যাংসাল কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে, আমার সর্বোপরি আমাদের সবার সিনিয়র মোস্ট, সবার ভালোবাসার একদম আমার তো অত্যন্ত প্রিয় কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আছেন। প্রয়োজনে আমরা কলকাতাতে ধর্নার জন্য আইনি সহযোগিতা এনাদের নেব। হাইকোর্ট থেকে প্রয়োজনে এনারা আমাদের জন্য সুপ্রিম কোর্টে যাবে। কলকাতার সেন্ট্রাল কোর্টে প্রোটেস্ট করার যে অধিকার দিয়েছে সেটাকে আটকে কিভাবে রাখতে পারে সেটা আমরা দেখবো। একটা বিষয় যেটা বারবার আসছে জনগণের কাছে, যে পুলিশ বলছে পারমিশন নেই। এই যে পারমিশনের যে প্রশ্নটা আসছে, আপনি বারবার বলছেন যে এখন প্রথম কথা, পুলিশকে এই অধিকার সংবিধান দেয়নি যে সে জনগণকে পারমিশন দেবে যে সেই জনগণ শান্তিপূর্ণ অবস্থান করবে কি করবে না। দেখুন, জনগণের এই অধিকার সংবিধান দিয়েছে, ফলে সংবিধানের ঊর্ধ্বে তো আর পুলিশ নয়। এই পুলিশ থেকে শুরু করে এই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল যা দেখছেন, এরা হচ্ছে সংবিধান স্বীকৃত পদ, অর্থাৎ সংবিধান তার এই পদগুলোকে ক্রিয়েট করেছে বলে তারা কিন্তু এই পদে আছে। সংবিধান আছে তাই মুখ্যমন্ত্রী আছে, সংবিধান আছে তাই প্রধানমন্ত্রী রয়েছে, সংবিধান আছে তাই রাষ্ট্রপতি রয়েছে। সংবিধান হলো রাষ্ট্রের সঙ্গে জনগণের কন্ট্রাক্ট। আপনাকে যদি সহজভাবে বোঝায়, মানে তুমি যদি সংবিধান মানো, তুমি রাষ্ট্রপতি, তুমি প্রধানমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তুমি রাজ্যপাল, তুমি যদি সংবিধান মেনে আমার নাগরিকের, আমি নাগরিক, আমার সঙ্গে যদি সেই ব্যবহার করো তবে আমি তোমাকে মানবো। তুমি যদি বলবে যে সংবিধানকে আমি ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দিলাম, হয়তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে পুলিশ পারমিশন দিতে পারে এরকম না, পুলিশ একদমই, পুলিশের এই অধিকারই নেই পারমিশন দেওয়া বা না দেওয়া। সংবিধান ভারতবর্ষের নাগরিককে এই পারমিশন দিয়েছে, ফলে সংবিধান যেহেতু এই পারমিশন দিয়েছেন, কেউ এই পারমিশন মানে কাটতে পারবে না। আমি পারমিশন শব্দটা সংবিধানের প্রশ্নে বললাম, কারণ সংবিধান বলেছে এটা নাগরিকের অধিকার, রাষ্ট্র কাটতে পারে না। মানে নাগরিক এটা ইনবর্ন, আমাদের মৌলিক অধিকারের যে মানে আমাদের ভারতীয় সংবিধান, ভারতবর্ষের সংবিধানটা বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা রয়েছে। এই ভাগের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে পার্ট 3, ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার। এখানে বলা আছে যে রাষ্ট্র কখনোই, এই যেমন ধরো রাইট টু লাইফ, রাষ্ট্র ডিউ প্রসেস অফ ল ফলো না করে কারোর জীবন কেড়ে নিতে পারে না, কাউকে এই ধরুন শান্তিপূর্ণভাবে অবস্থান করা থেকে বিরত রাখতে পারেন না। ফলে এই যে অধিকারগুলো, এইগুলো রাষ্ট্র কাটতে পারেন না বলে বলা আছে, অর্থাৎ এক্ষেত্রে কোনোভাবে হস্তক্ষেপই করতে পারেন না। সংবিধান হলো নাগরিকের সঙ্গে রাষ্ট্রের চুক্তিপত্র। এই সংবিধান আছে বলে রাষ্ট্র রয়েছে, সংবিধান আছে বলে প্রধানমন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, উপরাষ্ট্রপতি রয়েছে, এই পুরো ব্যবস্থাটা রয়েছে, পুলিশও আছে, সব পুলিশ থেকে শুরু করে এই পুরো ব্যবস্থাটা, রাষ্ট্র ব্যবস্থা। এবার যদি আপনি যদি বলেন যে আমি সংবিধান মানি না, যদি ধরুন কালকে ভারতবর্ষের মানে এই যারা সাংবিধানিক পদাধিকারী তারা বলতে শুরু করেন আমরা সংবিধান মানি না, বলতে তো পারেনি না। প্রথম কথা, এটা বলা মানে নাগরিকদের বা কার্যকলাপের মাধ্যমে যে উনি প্রকাশ করে দিচ্ছেন, তাহলে কিন্তু নাগরিকরাও সমানভাবে আপনাকে মানবে না। ফলে এটা করবেন না। এটা এর পরিণতি কিন্তু বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ রয়েছে, এর পরিণতি ভয়ঙ্কর হয়।
দেখেছেন মানে রাষ্ট্রপতি ভবনের লোক লাখো লাখো লোক ঢুকে পড়ছে, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর বেডরুমে সব শুয়ে ছবি তুলছে। কেন হয় এগুলো? তার কারণ তারা ওই একনায়কতান্ত্রিকতা চালাতে চালাতে এমন জায়গায় পৌঁছে যান যে তারা কোনোভাবেই এই যে সংবিধান স্বীকৃত যে অধিকার, সেই অধিকারগুলোকে মান্যতা দিতে চান না, গ্রাহ্যতা দিতে চান না। তখন নাগরিকরা কিন্তু নিজের হাতে আইন তুলে নেয়। ফলে নাগরিকদের নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য করবে না। ধরুন কালকে এই যে ধরুন 21টা সংখ্যালঘু সংগঠন, বিভিন্ন গণসংগঠন, দলিত আদিবাসী আছে, মহিলা সংগঠন রয়েছে, তাহলে এই সংগঠনগুলোকে আপনি বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আপনাদের আমি পারমিশন দেবো, পুলিশ বলতে ধরুন, মানে এদের কোনো অধিকার নেই, মানে এরা জীবনে আর কিছু করতে পারবে না, মানে পুলিশ বলে দিলে এটা ঠিক হয়ে যাবে। কি করবে? যে ধরুন এরাই যদি বাস করতো কি করবে? দুদিন পর চলতো কলকাতায় দেখি তো, পুলিশকে জানাবার দরকার নেই, পুলিশ দেখি তো বলে, পুলিশ কতগুলো আছে দেখি তো বলে, যদি এখনই কলকাতা শহরে 50,000 লোক এসে জড়ো হয় কি করবে? কি করবে? কিছু করার ক্ষমতা আছে? 1.5 লাখ লোক এসে জড়ো হয়ে গেল, কি করবে? এই 30টা সংগঠন মিলে 2 লাখ লোক জড়ো কোনো ব্যাপার হলো? খেলা বলে দিলে 1.5-2 লাখ লোক চলে আসবে। ফলে এই যে শুনুন, যতক্ষণ সংবিধান মেনে এই রাষ্ট্রটা পরিচালনা করবেন না ততক্ষণ ভালো। আর যখনই আপনি চেষ্টা করবেন সংবিধানে মেনে, দায়রা মেনে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে চাপ খাবেন। আর আপনি যদি মনে করেন যে নিম্নমুখী চাপ বাড়াবো, তাহলে কিন্তু এমন ঊর্ধ্বমুখী চাপ খাবেন না, দেখবেন কিছু কিছু সময় প্রেশার কুকার বাস্ট করে, জানেন তো? আর তার পরিণতি কি হয় দেখেছেন? ফলে প্রেশার কুকার বাস্ট করাবেন না, বাস্ট করালে মুশকিল হয়ে যাবে। তখন বাংলার লোক ছুটবে, তখন দেখবেন কালীগঞ্জ থেকে লোক ছুটছে, মুর্শিদাবাদ থেকে লোক ছুটছে, নদিয়া থেকে লোক ছুটছে, জলপাইগুড়ি থেকে লোক ছুটছে, তো দাঁড়িয়ে ছুটে চলে আসছে। গ্যাস স্ট্রিট দেখছে, বউবাজার দেখছে, জোড়াসাঁকো দেখছে, বড়বাজার দেখছে, মানে বড় পুলিশ স্টেশন গুলো বলছে, দেখতে শুরু করে দিলে মুশকিল হয়ে যাবে। লোক ঘেরে ধরে দেখতে শুরু করে দিলে মুশকিল হয়ে যাবে, তাই না? কেউ কালীঘাটে দেখতে বললো কালকে চলো, দাড়ি টুপিদার মিছিল করতে দেবে না বলেছে মমতা। অ্যাকচুয়ালি তো মানে তাই বোঝায়। কালকে যদি ধরুন কালকে যদি পশ্চিমবঙ্গের গায়ে গায়ে প্রচার হয়ে যায় যে দাড়ি টুপিদার মমতা মিছিল করতে দেবে না, কালীঘাটে থাকতে পারবেন? গাড়ি টুপিদের কলকাতায় মিছিল করতে দেবে না, কত বড় রাস্তায় যে দাড়ি টুপিদের মিছিল করতে দেবে না? আমি বলছি দাড়ি টুপির মিছিল হবে। মমতা যদি আটকাতে যায় ওকে দেখতে হবে, কালীঘাট বাস করতে পারবে না যে দাড়ি টুপি আটকাবে। দাড়ি টুপি আটকাতে এসছো, বিজেপিকে খুশি করার জন্য দাড়ি টুপি আটকাবে। দাড়ি টুপি আটকাতে গেলে তোমার হালত খারাপ হয়ে যাবে, না কালীঘাটে থাকতে পারবে না নবান্নে থাকতে পারবে। একটা বিষয় এখানে যখন শামীম দা বলছেন যে বিজেপিকে খুশি করতে গিয়ে দাড়ি টুপিকে আটকাচ্ছে, মুসলমানদের আটকাচ্ছে, সেই জায়গায় কিন্তু নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল বলে প্রচার করা হচ্ছে এবং তৃণমূলের একটা অংশ এবং মুসলিম সমাজের একটা অংশ মনে করছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির তামাক খেয়ে আসলে বকলমে বিজেপির হয়ে কাজ করছে। কি বলবেন এটা নিয়ে? দেখুন ব্যাপারটা হচ্ছে, একটা গল্প শুনে, সার্কাসের হাতি দেখবেন পায়ে ওদের এখন সামান্য একটা দড়ি বাঁধা থাকে, ওই দড়ি কি বলে রশি বাঁধা থাকে। বাচ্চা অবস্থায় যখন হাতিগুলোকে নিয়ে আসে সার্কাসের মাঠে থাকে, যখন ওদের পায়ে তখন দেখবেন কি বাঁধা থাকে বলুন তো? সেই সময় ওদের পায়ে শিকল দিয়ে থাকে। এখন কিন্তু খুব একটা, বা এখনো শিকল দিয়ে থাকে। তখন বাচ্চাবেলায় প্রচুর পা টানত, বাচ্চাবেলায় প্রচুর পা টেনেছে, বাচ্চা হাতিটা শিকল তখন ছিঁড়তে পারেনি, কিন্তু ঘা হয়েছে, পায়ে লেগেছে, বলে পা টানা বন্ধ করে দিয়েছে। কনফিডেন্স লো হয়ে গেছে ওই হাতিটি, এখন বড় হয়েছে, তাকে এখন যেটা দিয়ে বেঁধে রেখেছে, ও চাইলে একটা ঝটকা মারলেই ছিঁড়ে বেরিয়ে যাবে। কিন্তু সেই বাচ্চাবেলা থেকে ওকে এমন ভাবে ওর মাইন্ড সেট আপ করিয়ে দিয়েছে পায়ে বেঁধে, যে এখনো যে আমি টানলে ছিঁড়বে না, সুতরাং বাবা কেন পায়ে লাগবে। তো এই হয়ে গেছে এখন কিছু তৃণমূলের নেতা কেতা যারা তোলা তুলে খাচ্ছে, দেখবেন যারা তোলা তুলে খাচ্ছে, যারা অবৈধ ফ্যাসিলিটিস নিচ্ছে তৃণমূলের কাছ থেকে। আর কিছু মানুষ আছে যারা যে কি হতে চলেছে আগামী দিনে সেটা বুঝতে পারছে না। আজকে নওশাদ সিদ্দিকী কি বলছে? বিজেপির দালাল বলছে।
আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভায় ছিল বলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে এটা বলতে পারছি আনিসকে কেন হত্যা করলো। আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভায় ছিল বলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেছি যে আপনি 2011 থেকে 2024 সাল পর্যন্ত কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্যটা দিন তো। আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ছিল বলে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এটা কমাতে হবে এই প্রশ্নটা করেছি। আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে ছিল বলে 5th শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে আদিবাসী ভাইদের জন্য এই কথা বলতে পেরেছি। আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে আছে বলে ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছি, আরো আনুষঙ্গিক কথা বলছি। তো এটাই সহ্য করতে পারছে না। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা প্রপাগান্ডা, যেটা বিজেপি দালাল বলে ছেড়ে দাও, বিজেপি দালাল বলে দেখে দাও। তো কথা হচ্ছে আমাকে বিজেপি দালাল বলছে, ও প্রমাণ দিতে পারবে না। বারবার আমার সম্পর্কে অনেক কথা বলে, আমি অন ক্যামেরাও আজকে বলছি, আমাকে নাকি অনেকে বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, কেউ তো জানতে পারে না। আজকে লাইভ চলছে, তোমার কত মানুষ দেখছে এই মুহূর্তে? প্রায় 1,500, 550 লোক, 550 উপরে পরে ভিউজ হবে। ভিডিওটা সবাই দেখুন। দেখুন আমাকে তৃণমূলের বন্ধুরা আর এক শ্রেণীর মুসলিম সম্প্রদায় নিজেদেরকে বুদ্ধিজীবী বললেও ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করে সরকারের কাছ থেকে, নিরপেক্ষ থাকার কথা বললো সরকারপন্থী, তারা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমি জানি গ্রামের এই মানুষটা আমার বিরুদ্ধে কোনোদিন কথা বলে নেই। যে গ্রামের খেটে খাওয়া মানুষটা, বাচ্চাটা প্রাইমারি স্কুলে আছে, টিচার নেই কেন, যার হয়ে আমি কথা বলি, তার বাচ্চাটা ক্লাস 1 থেকে এতে কম্পিউটার এডুকেশন পায়, সেই লোককে আমার বিরুদ্ধে কথা বলে না আমি ভালো করে জানি। যে সুন্দরবনের, যে বাঁকুড়ার, যে পুরুলিয়ার মানুষটা কলকাতায় ট্রিটমেন্ট নিতে আসছে কেন, ওকে এই পুরুলিয়ায়, বাঁকুড়ায়, সুন্দরবনে কলকাতার মতো পিজি হসপিটাল বানিয়ে দিতে হবে, এই দাবিটা যাদের জন্য তুলি, তারা আমার বিরুদ্ধে কথা বলে না আমি ভালো করে জানি। আমার বিরুদ্ধে তারাই কথা বলে যারা তৃণমূলের কাছ থেকে কিছু পাচ্ছে, বা যারা পাচ্ছে তাদের দ্বারাই মোটিভেটেড হয়ে যাচ্ছে এরা। তো ব্যাপারটা যেটা বলছি যে আমার নামে অপবাদটা আসছে, আমি অন ক্যামেরা বলছি, আমি প্রকাশ্যে বলছি, আমার যারা বলছে যে বিজেপির কাছ থেকে টাকা আনি, তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আমি টাকা নিয়েছি, আপনারা তো প্রমাণ করতে পারবেন না, হাওয়াই ভাসাচ্ছেন, তো আপনারা ব্যবস্থা করুন টাকার। যদি কোনো টাকার ব্যবস্থা করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি, অন ক্যামেরা বলছি, লাইভ চলছে, আমি অর্ডার করছি, 90% টাকা যারা ব্যবস্থা করবে তাদেরকে দিয়ে দেবো, 10% টাকা আমি পার্টি চালাতে কাজে লাগবো। কারণ এত মিথ্যা মামলা রাজ্য সরকার আমাকে আমার পার্টির লোকেদেরকে দিচ্ছে, তাদের জামিন করাতে জিপ আমাদের বাড়িয়ে যাচ্ছে। 14 এপ্রিল আমরা কলকাতায় ওয়াকফ বিরোধী মিছিল ডেকেছি, মহামিছিল ডেকেছিলাম, ভাঙড়ে 3000 মুসলিম ছেলে মেয়েদের নামে মামলা দিয়েছে রাজ্য সরকার, সেটা জামিন করাতে হবে। এই এবং সাথে এই প্রসঙ্গে বলে রাখি, শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, ওখানে 750-র উপরে মিথ্যা মামলায় একাধিক ছেলেদেরকে দীর্ঘদিন আটকে রেখেছে। যদি তাদের সবাই জামিন করার দায়িত্ব আমি নিইনি, যদি আমার সাথে যোগাযোগ করে আমার ভিডিওটা যদি শোনে, তাহলে যদি চাই আমি তাদের জামিন করবো। কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেটে বসে আছে, আমি কথা দিচ্ছি ওই ক্ষেত্রে আমার অ্যাডভোকেট স্যার ন্যূনতম যেগুলো যা ফিস লাগে বাকিটা আশা করছি তিনি আমার সাথে কনসিডার করবে এই ক্ষেত্রে। যাক, যেটা বলছি, তাহলে আমার পার্টি চালাতে অনেক টাকা লাগে, যে টাকা অ্যারেঞ্জ করতে পারবে তাকে 90% টাকা দিয়ে দেবো, 10% টাকা আমি দেবো, ব্যবস্থা করুন। ব্যাপারটা হচ্ছে আমার বিরুদ্ধে বিজেপির দালাল ছাড়া বিজেপির উপকার করে দিচ্ছে বলেছে, একটা পয়েন্ট বলতে পারবে কারণ ক্ষমতা আছে যে আমি এইটা নওশাদ সিদ্দিকী ভুল বলছে, বলার জায়গা পাইনি। বলছে নওশাদ সিদ্দিকী খালি তৃণমূলের বিরুদ্ধে বলে, বিজেপির বিরুদ্ধে কোনো কথাই বলে না। ভোট চোরের একটু আগে তো আপনাকে বললাম, আর এখনো বলছি ভোট চোরদের বিরুদ্ধে তো আমি বারবার বলি। সিএ এনআরসির সময় মামলাটা সুপ্রিম কোর্টে গিয়ে বিজেপির বিরুদ্ধে আমি করেছি, আমার অ্যাডভোকেট এখানে আছে, এটা মাথায় রাখুন। ওয়াকফ নিয়ে যে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ চিন্তিত, একটু বললে এখন অল্প 1% বলুন না 10% যে চিন্তা মুক্ত, সুপ্রিম কোর্টে সিএবি হয়েছে। সিএবি তো নাকি মানে সুপ্রিম কোর্টে অর্ডারটা এখন না এসটি হয়নি, আপনার রিজার্ভে আছে, যে কোনো সময় অর্ডারটা হবে। এই যে অর্ডার রিজার্ভ আছে, আমি মামলা করেছি, মমতা ব্যানার্জি করেনি, অভিষেক ব্যানার্জি করেনি, আমার অ্যাডভোকেট এখানে বসে আছে, আর বিকাশ স্যার আছেন, আরো যারা আছেন, রহিম সাহেবরা আছেন, তো আমি করেছি। তো আমি বিজেপির বিরুদ্ধে মামলা করছি, আবার আমি নাকি বিজেপির বন্ধু। আমি অমিত শাহ ছিলেন জয় শাহ 15,000 গুণ বৃদ্ধি পেলে কি করে তার প্রশ্ন করছি, যে জীবনে ব্যাট ধরে এসে আইসিসি চেয়ারম্যান হয়ে গেল, সেটা আমি বলছি। আমি আবার বলছি, আমি শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে যে তৃণমূলের মুসলমানদেরকে বাইরে ফেলে দেবে, এর বিরোধিতা আমি করেছি, তাও আমি বিজেপির বন্ধু হয়ে গেলাম। কদিন আগে শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের সিপি স্যারকে যেভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, তার বিরোধিতা আমি করেছি, তাকে গ্রেফতারের কথা আমি বলেছি।
শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশকে ইস্যু করে, বাংলাদেশের যে ইনসিডেন্ট ঘটেছিল মানে মাইনরিটি হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছিল তার বিরুদ্ধে আমরা করেছিলাম, আমরা এখানকার হাই কমিশন ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন দিয়েছি এবং বলে এসেছি যে এরপরে যদি এই ধরনের ঘটনা ঘটে কিন্তু আমরা বেরোতে দেবো না অফিসারদেরকে এখান থেকে, কারণ তারাও সংখ্যালঘু, আমরা বুঝতে পারছি আমরা তাদের উপরে কি অত্যাচার হচ্ছে আমরা ভালো বুঝবো, আমরা সংখ্যালঘু ভারতবর্ষে। তো তখন শুভেন্দু অধিকারী দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি যে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা হোক। আর কি বলতে হবে, বিজেপি লোককে ধরে মারলে বললে বিজেপি বিরোধী? এটা তো তৃণমূল চাইছে যে আমি বিজেপি লোককে তাহলে আমরা কেউ করি তাহলে হিন্দু মুসলমান লাগিয়ে দেবে, তখন আর আইএসএফ বিজেপি বলবে না, বলে মুসলমান লোক হিন্দুকে মেরেছে বা হিন্দু লোক মুসলমানকে মেরেছে, এই করবে। এটা তৃণমূল চাইছে, বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমান হয়ে যাবে, সবাই ভয়ে তৃণমূলের কোলে উঠে পড়বে আর বিজেপিকে সাথে ফিট আছে ওদের, বিজেপি বাকি ভোটটা নিয়ে নেবে। কিভাবে বলতে হবে বিজেপির বিরোধিতা করা, তাকে কোনো শিখিয়ে দিতে হবে আমাকে, আমার দিয়ে শিক্ষার অভাব। এখন আমরা শেষ দুটো প্রশ্ন দুজনকে করবো। আরেকটা কথা বলি, লাস্ট কথা এই বিষয়ে, আপনি করবেন কোশ্চেন। আরেকটা কথা, পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছুই থাকবে না যদি তৃণমূল কংগ্রেস সত্যিকার অর্থে বিজেপির বিরোধী হয়। যেভাবে বিজেপির প্রতিটা নেতা কম বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে, ইভেন তাই নয়, আমাদের রাজ্য সরকারের যিনি চিফ তাকে কাশ্মীরের জঙ্গিদের সাথে সম্পর্ক আছে বলে দেখে দিচ্ছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এটাও আমি বলছি। আপনারা জানেন এতে বেলডাঙ্গাতে আপনারা খবর করেছিলেন একটা ইনসিডেন্ট ঘটেছিল, একটা ধর্মীয় উৎসবের গেটে আল্লাহর নামে বাজে মন্তব্য করেছিল, একটা ইনসিডেন্ট হয়েছিল। বেলডাঙ্গার মানুষকে আমি ধন্যবাদ জানাবো, তারা যথেষ্ট নিজেদেরকে সংযত রেখেছিল। ইনসিডেন্ট বড় হয়নি, ছোট্ট হয়েছিল, মানুষজন মিলে সব ধর্মের মানুষ মিলে এটাকে রুখে দিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী কি বলে বেড়াচ্ছিল, 80টা নাকি হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি বেলডাঙ্গার ওই এলাকাতে 80টা কেন, 50টা মন্দির না। এত বড় কথা বললো, আমি আরটিআই করেছি, আপনারা অবাক হবেন, আরটিআই কপি আছে। পুলিশ বলছে এটা সেনসিটিভ ইস্যু, আমাদের তথ্য দেওয়া যাবে না। আমরা আরটিআই ছিল যে কত মন্দির মসজিদ ভেঙেছে, এই মন্দির মসজিদ যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে, কজনকে অ্যারেস্ট করা হয়েছে, আমি তো জানবো ভাই। তো এই আরটিআই তথ্য দিল না, অর্থাৎ অতটুকু দিতে পারতো যে অন্তত এতটা মন্দির মসজিদ ভেঙেছে। শুভেন্দু অধিকারী বলছে 80টা মন্দির মসজিদ ভেঙেছে, এই মন্দির 80টা 82টা, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? মিস ইনফরমেশন দিচ্ছে, মিসলিড করছে পাবলিককে, ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। পশ্চিমবাংলায় বিজেপি থাকবে না যদি বিজেপি নেতাগুলোকে ধরে যারা অবঞ্চিত মন্তব্য করছে ধরে জেলের মধ্যে রেখে দিলে। কিন্তু মমতা ব্যানার্জি তাই করবে না তো, দুধের গায়েদেরকে বোকা বানিয়েছে বিজেপি, হিসেবে অনেক ভয় দেখিয়েছে। দুধের গায়ে মানে মমতা ব্যানার্জির ভাষায়, এটা আবার অনেকে অপব্যাখ্যা করবে, আমার কথাকে অনেকে অপব্যাখ্যা করছে। তো মমতা ব্যানার্জির ভাষায় মুসলমানরা বুঝতে পারে গেলে অসুবিধা হবে, যে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রাখো, বিজেপিকে ছেড়ে রাখো, এরা সাম্প্রদায়িক কথা বলবে, মুসলমানরা ভয় পেয়ে যাবে। পশ্চিম বাংলায় বিজেপির অক্সিজেন লাইনের নাম হচ্ছে তৃণমূল, তৃণমূলের অক্সিজেন লাইন কেটে দাও, বিজেপি পশ্চিম বাংলায় হাপুস হয়ে যাবে। আপনারা বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল পশ্চিম বাংলায়? খুঁজে পাওয়া যেত বিজেপি বলে কিছু আছে? আতসকাঁচে দেখতে হতো। আর আজকে যেই থেকে বিজেপি তৃণমূল হ্যান্ড ওভার হয়েছে, ক্ষমতা হাতে পেয়েছে, সেই থেকে বিজেপি চচ্চর করে বাড়ছে। কেউ অক্সিজেনটা দিচ্ছে, তৃণমূল দিচ্ছে। তাই আমরা বেশি তৃণমূলকে বলি যে আপনার জন্যই 1998 সালে আপনি বলেছিলেন ফ্রন্টে এসে লড়াই করব, আজকে তার প্রমাণ আপনি দেখাচ্ছেন। পশ্চিমবাংলায় বিজেপির যত দৌরাত্ম তার দোষ হচ্ছে তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি। একেবারে প্রিয় দর্শক, আমরা শেষ দুজনকে দুটো প্রশ্ন করব, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ করব। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন এবং আপনারা শেয়ার করুন, আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিন। ইতিমধ্যেই আমরা দেখলাম যে 35 মিনিটে আমাদের লাইভটা অলরেডি 30,000 মানুষের কাছে পৌঁছে গেছে। আরো বেশি মানুষের কাছে যাতে পৌঁছায় আপনারা শেয়ার করুন। আর শেষ প্রশ্ন দুজনকে দুটো করবো, আমরা যারা সাংবাদিকতায় কাজ করছি, আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আগে আমাদের নেতাদের হুমকি দিত, শাসক দলের নেতারা বিভিন্ন কাজের বাধা দিত, এখন দেখছি পুলিশের পক্ষ থেকে বাধা। আমাদের দমকলের ডিজিটাল মিডিয়ার যে সমস্ত সাংবাদিকরা আছে, সেখানে একটা প্রেস কনফারেন্স হয়েছে, পুলিশের এগেইনস্টে মানুষ প্রেস কনফারেন্স করছে, সেই প্রেস কনফারেন্সের খবর করতে পুলিশ রীতিমতো সাংবাদিকদের বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমরা দেখলাম যে 20 তারিখে যে ঝর্ণা মার্চ হলো, সেই ঝর্ণা মার্চের খবর কভারেজ করতে আমি নিজে পুলিশের কাছে হেনস্থা হয়েছি এবং পুলিশ রীতিমতো মা মাসি তুলে গালাগালিজ করেছে এবং ধাক্কা মারা আমাকে গ্রেফতার করার চেষ্টা করেছে। এই যে আমরা যারা কাজ করছি, এই যে পুলিশি বাধা, বিশেষ করে দেখছি মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতে, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, এই সমস্ত এরিয়াতে আমাদের যারা ডিজিটাল মিডিয়া সাংবাদিক কাজ করছে, তাদের বিভিন্ন ভাবে পুলিশ হুমকি দিচ্ছে, বাধা দিচ্ছে কাজ। এই বিষয়টাতে কি বলবেন? প্রথম কথা বলি যে পুলিশের এমন কোনো অধিকার নেই যে সে নাগরিক অধিকার কেড়ে নেবে বা সাংবাদিকদের অধিকার কেড়ে নেবে।
যে সাংবাদিকের উপরে পুলিশ অত্যাচার করবে, যে স্তরের পুলিশ অত্যাচার করবে, তার উপরে সেই থানাতে গিয়ে তো অভিযোগ করবেনই, তার উপরের স্তরের আধিকারিককে, যদি ধরুন থানার ওসি করে, তাহলে এসপি কে থানাতে অভিযোগ করবেন, স্বাভাবিকভাবে নেবে না, তাই স্পিড পোস্টে পাঠিয়ে দেবেন, দিয়ে কোর্টে যাবেন। আর উপরের স্তরের আধিকারিক অর্থাৎ এসপি কে, ডিজি পুলিশকে এই অভিযোগ পত্রটা পাঠিয়ে দেবেন, দিয়ে কোর্টে আসবেন। কোর্ট হচ্ছে, দেখুন, ভারতবর্ষের প্রতিটি নাগরিককে একই অধিকার দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, বা তিনি অন্য যে কেউ হতে পারেন। এবার কি বলেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাদের অফিস পরিচালনার জন্য কিছু বিশেষ ক্ষমতা পান, বিশেষ সুযোগ সুবিধা পান। এই কারণে তাতে ওই যে অফিসটা পরিচালনা, সে কিন্তু নাগরিক অধিকার হিসেবে অধিকার কিছু পান না। একজন প্রধানমন্ত্রীর যে নাগরিক অধিকার, একজন সাধারণ নাগরিকেরও সেই নাগরিক অধিকার। ভারতবর্ষের রাজনৈতিকভাবে যে সমতা, সেটা কিন্তু ভারতবর্ষের প্রতিটি নাগরিকদের মধ্যে বিদ্যমান। ভারতবর্ষে হয়তো অর্থনৈতিক সম্মতার জায়গায় আমরা যেতে পারিনি, সামাজিক সম্মতার জায়গায় যেতে পারিনি, কিন্তু রাজনৈতিক সম্মতার জায়গায় আমরা কিন্তু একই জায়গায় অবস্থান করি। কিন্তু সেটা চর্চা হয়তো সঠিকভাবে তার প্রয়োগ হয় না, সেটা অন্য বিষয়। কিন্তু এই সাংবাদিকদের উপরে যে অত্যাচার, এই অত্যাচার প্রথম কথা পুলিশ কেন কেউ করতে পারে না। আর যখনই করবে, আমি যে পদ্ধতিতে বললাম ওই পদ্ধতিতে অভিযোগ দায়ের করবেন, আদালতে আসবেন। দ্বিতীয় আর একটা কথা বলি, দেখুন, এই যে আসলে যে সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, আমি এটা অন্যভাবে একটা দেখি। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে স্বীকৃতি। মানে আপনি যে সঠিক পথে আছেন তার স্বীকৃতি। না হলে কিন্তু এই যে পুলিশের কি করা উচিত, আইদার আইন মেনে তাকে, যদি সত্যি সত্যি সে বেআইনি কাজ করে, সেটা একজন সাংবাদিক বেআইনি কাজ করতেই পারে। সব সাংবাদিক একেবারে মানে সৎ সাংবাদিক তা তো হতে পারে, খুন করতে পারে, দর্শন করতে পারে, বিভিন্ন করতে পারে। তাহলে সেই বেআইনি কাজের সাপেক্ষে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু যখন হুমকি দিচ্ছে, মানে কি, মানে আপনাকে ভয় দেখাতে চাইছে, ভয় দেখিয়ে আপনার কাজটাকে অবদমিত করতে চাইছে। আপনাকে তো বারবার অ্যারেস্ট করা হয়েছে, আপনাকে তো বারবার আক্রমণ করা হয়েছে। এই যে সর্বশেষ যে এই যে 22-23টা সংগঠনের, মানে মুসলিম, আদিবাসী, মহিলা যে সংগঠনগুলো যারা জড়ো হয়েছিল, সেখানে তো আপনি বলছিলেন আপনাকে পুলিশ নাকি গালাগালি করছে, মানে মা বাবা তুলে গালাগালি করছে যে তুই এই মুসলিমদের খবর করিস। মমতার পুলিশ কে মুসলিমদের খবর করে তাকে গালাগালি করছে, এটা মমতা ব্যানার্জি দেখবেন না? তাহলে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি চান না মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে সাংবাদিক হিসেবে উঠে আসুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের এই অধিকার, আমি একটা কথা বলবো বা এই সাহস হতো না। একটু কথা বলবো, আপনি বলি আমার ভাঙড়ের ছেলে, তো এ আমার সাথে একটু খবর, একটু সমাজের খবর পড়াগুলো অনেক হয়ে গেছে। দাদাই বলবে এর একটা জিনিস হচ্ছে, এ কিন্তু একটা পাতি সাংবাদিক নয়, এটা মানতে হবে। যাদবপুর ইউনিভার্সিটিতে রীতিমতো সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে, অন্যদের যেটা নাই এটা হচ্ছে গুলিয়ে ফেলে এর সাথে। এটা মাথায় রাখতে হবে, এটা আমাদের ভাঙড়ের ছেলে, ভাঙড়ের প্রোডাক্ট, এই প্রোডাক্ট আমরা ভাঙড় থেকে বার করতে চাই। তাই পূর্ণ সহযোগিতা থাকে একজন সাংবাদিককে, যে সহযোগিতা করার দরকার। এটা তো অনেকের ইচ্ছা হলে হবে না, যাও ইউনিভার্সিটিতে যাও, কলেজে পড়াশোনা করো, ডিগ্রি নাও, তোমাকে আমরা সাপোর্ট করবো। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার্স করছি। আমার অলরেডি 2টো সেমিস্টার হয়ে গেছে, আরো 2টো সেমিস্টার বাকি আছে। এই যে আমাদের কাজের বাধা, কি বলবো? দেখুন, প্রথম কথা, আপনার যাদবপুরের লেভেল আছে, তার মানে আপনাকে তো প্রথমেই ধরে নেওয়া হবে যে আপনি একেবারে এই সরকার বিরোধী। আবার তার সঙ্গে আপনাকে আবার একে তো মানে মুসলমান, তারপরে যাদবপুর, ফলে এই যে মুসলমান যাদবপুর কম্বিনেশন, এ তো মানে তৃণমূল বিজেপির কাছে একটা মহাশত্রু। ফলে এটা নতুন কিছু নয়। মানে মমতা ব্যানার্জি বা তার দলবল যারা রয়েছেন, তারা মনে করেন যে জনগণের ট্যাক্সের টাকা লুট করতে হবে। এরা কি করছে, এরা ওই মানে কিছু দেখবেন এই হিন্দি বা ওই দক্ষিণের ছবি হয়, যে দেখবেন মানে কিছু গুন্ডা যারা একবারে সিস্টেমটাকে মানে কর্পোরেট কায়দায় চুরি করেছে, মানে কর্পোরেট কায়দায় কোম্পানি করবে, ডি কোম্পানি টাইপের, মানে এটা যে এম কোম্পানি, এটা হচ্ছে মমতা ব্যানার্জির এম কোম্পানি। এই এম কোম্পানি মূলত এম থেকে টার্গেট করে, মানে তাদের ভোট দিয়ে এই এম কোম্পানি তারা কি করছে, তারা গোটা রাজ্যের থেকে ট্যাক্স কালেক্ট করে সেই ট্যাক্সটাকে কি করে 2 নম্বরই পথে বাইপাস করে দেয়। এই যে ধরুন পাড়ায় সমাধানের নাম করে 10 লক্ষ টাকা দিয়ে কি এ হচ্ছে বুথের খরচ দেওয়া। এই যে ধরুন পাড়ায় সমাধান হয়ে গেল, এবার বলছে যে
ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের উপর আক্রমণ হয়েছে, ঠিক আছে, আমরা একটা প্রকল্প ঘোষণা করবো। আচ্ছা, কে পরিযায়ী শ্রমিক ছিল কি করে জানবেন? এটাও হচ্ছে ঘুরপথে তৃণমূল পকেট ভরা ধান্দা। প্রকল্প ঘোষণা মানে তৃণমূলের পকেট ভরা। মমতা ব্যানার্জির এই যে একটা নির্দিষ্টভাবে যে স্তরীকরণ ঘটিয়েছে বিভিন্ন স্তর, মানে একটা পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি করেছে। মানে একদম শীর্ষে 14 দফা, তার নিচে 25 জন, তার নিচে 500 জন, এরকম একটা পিরামিড লাইক স্ট্রাকচার, মানে দুর্নীতির একটা পিরামিড লাইক স্ট্রাকচার। এই পিরামিড লাইক স্ট্রাকচারের শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিচে 25 জন, মানে ওই ধরুন মানে প্রথম সারির নেতাগুলো, তার নিচে তাদের যারা ফলোয়ার তারা, তার নিচে তাদের ফলোয়ার, মানে একদম এটা ব্লক স্তর পর্যন্ত নামিয়ে নিয়ে গেছে। এটা দুর্নীতির একটা পিরামিড লাইক স্ট্রাকচার। এই দুর্নীতির যে পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি করেছে, এই একেবারেই জনগণের টাকা, করের টাকা লুট করার জন্য, এর বিরুদ্ধে মানুষকে লড়তে হবে। দ্বিতীয় হচ্ছে এই একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতিয়ার করে নিয়ে আরএসএস বিজেপি যেমন পশ্চিমবঙ্গে মাটি তৈরি করেছে, তার সঙ্গে একটা প্রপাগান্ডা তৈরি করেছে। মানে এই পশ্চিমবঙ্গে কিন্তু এই পরিমাণ মানে যে মানুষের বিভাজন, এটা কিন্তু ছিল না। তবে আমি বলবো যে বিজেপি এবং তৃণমূল উভয়ে চেষ্টা করলেও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটাকে রিজেক্ট করেছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু এই বিজেপি এবং তৃণমূলের এই যে সাম্প্রদায়িক উস্কানির এই যে বিষয়টি, এটা কিন্তু গ্রহণ করেনি, যেটা অন্য পাঁচটা রাজ্যে হয়েছে। কিন্তু আমি একেবারে মানে পশ্চিমবঙ্গের নাগরিকদের আমি স্যালুট করি, তার কারণ পশ্চিমবঙ্গের উভয় সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম ইররেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ন, তারা কেউ না বিজেপি না তৃণমূল, উভয় চেয়েছিল, কিন্তু উভয় একই জিনিস চায় যে সাম্প্রদায়িক টেনশন হলে উভয়ের লাভ, তৃণমূলের লাভ, বিজেপির লাভ। এরা চায় বেসিক্যালি এই টেনশন, এই যে আমরা এখন কথা বলছি তৃণমূল বিজেপি, তার কারণ এটাই চায় এই যে দ্বিমুখী লড়াই, মানে বিজেপি তৃণমূল এই দ্বিমুখী লড়াই থাকবে, তার ফলে লোকসভায় বিজেপি, বিধানসভায় মমতা ব্যানার্জি। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা ভাঙতে হবে। এই ইকুয়েশন না ভাঙা গেলে পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব না। তাই আগামী বিধানসভায় কোনোভাবে এই দুটো দলকে, না তৃণমূল না বিজেপি, পশ্চিমবঙ্গের উন্নয়ন চাইলে এই একজনকে গঙ্গায় ফেলাবেন, আরেকজনকে বঙ্গোপসাগরে ফেলাবেন রাজনৈতিক ভাবে, এবং এদের একটিও ভোট না। আর আমি আরেকটা কথা বলি, যেটা মানে অনেকেই দেখেছি, আমি আজকেও দেখেছি, আমি গতকাল বলেছি যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে হারাম ভোট হয়ে যাবে। হারাম শব্দটা আমি আবিধানিক অর্থে ব্যবহার, অবৈধ। অবৈধ হারাম শব্দের অর্থ হচ্ছে অবৈধ। কেন বলছি? তার কারণ আপনি যে যদি এদেরকে ভোট দেন, তাহলে কি সেই ভোট দেওয়া মানে তাদেরকে চুরি করার জন্য সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, সমর্থন একদম। আপনিও মানে বোঝাতেই এই দুর্নীতির অংশ হয়ে যাচ্ছে। তার কারণ কি বলুন তো, আপনি ভোট দিলেন, আপনি ভাবছেন আমি একজন ব্যক্তিকে ভোট দিলাম, আমি তার চুরি করিনি, কিন্তু আপনি তাকে চুরির সার্টিফিকেটটা দিয়ে দিলেন। মানে আপনি ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জির দলকে চুরির সার্টিফিকেট প্রদান করছেন। আপনি খবরদার চুরির অংশ কেন হবেন? আপনি হালাল রুজি খান, আপনি মমতা ব্যানার্জির চুরির হিস্সাদার কেন হবেন? হারাম রুজি হয়ে যাবে। মানে আপনি নিজে চুরি করছেন না, ঠিক কথা, আপনি হারাম রুজির বন্দোবস্ত করে দিচ্ছেন। ফলে এই ভোটটা হারাম ভোট হয়ে যাবে। ফলে হারাম ভোট কেউ দেবেন না। মানে আপনি হালাল রুজি খাবে, আপনি হালাল ভোট দিন, হারাম ভোট দেবেন না। একেবারে শেষ প্রশ্ন আপনাকে করবো, যে এই জায়গাটায় এসে দাদা শেষ করেছে, সেটা হচ্ছে যে আমাদেরকে শুভেন্দু বক্তব্য একটা জায়গায় গিয়ে আপনি মুসলিম বলে আমরা খবর করতে পারবো না, বা মুসলিম বলে আমরা সাংবাদিক হতে পারবো না। দেখুন, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, এরা চায় না পিছিয়ে বর্গ থেকে কেউ এসে এস্টাবলিশ হোক। এরা সবসময় চায় পিছিয়ে বর্গের মানুষ পিছিয়ে থাকুক, মূল স্রোতে আসবে না, তাদেরকে দিয়ে আমরা লড়িয়ে দেবো একে অপরে। লড়িয়ে দেওয়ার ফলে আমরা ক্ষমতার মসনদে বসে থাকবো। শুভেন্দু বাবুর পরিবারের লোকজন প্রাইমারি স্কুলে কেউ পড়ে না, সরকারি প্রাইমারি স্কুলে। মমতা ব্যানার্জির পরিবারের লোকজন সরকারি প্রাইমারি স্কুলে পড়ে না। সরকারি প্রাইমারি স্কুলের অবস্থা ধ্বংস হয়ে গেছে, শিক্ষার পরিকাঠামো। পরে কি আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা, পরে কি বিশ্বজিৎ মাইতির পরিবারের ছেলে মেয়েরা, লক্ষ্মীকান্ত হাসদার পরিবারের ছেলে মেয়েরা, অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের পরিবারের ছেলে মেয়েরা পিছিয়ে পড়তে যারা। তো এর থেকে যখনই আমরা উঠে আসবেন, শুধু শাকিরুল ইসলাম মুসলিম বলে নয়, আদিবাসী থেকে উঠে আসলে আপনাকে মাওবাদী বলবে, মুসলমান থেকে উঠে আসলে জঙ্গি, আদিবাসীদের থেকে উঠে ঝাড়গ্রাম থেকে উঠে আসলে বলবে মাওবাদী,
আপনি জানেন তো ডক্টর অনিকেত মাহাতোকে কিভাবে অপমান করেছিল? অভয়া অভয়া মঞ্চ বা ওই সময় যে সমস্ত ডক্টররা প্রোটেস্ট করছিল অভয়ার জন্য, তিলোত্তমার জন্য, তার মধ্যে অন্যতম একটা মুখ হচ্ছে ডক্টর অনিকেত মাহাতো। তো অনিকেত মাহাতো জঙ্গলমহলে তাকে নিয়ে অসভ্য বর্বর বিজেপি দল, যেমন অসভ্য বর্বরের দল জ্যোতিবাবুর ভাষায় বিজেপি, জ্যোতিবাবু এখন যদি মানে তার আয়ুতে থাকতেন, সুস্থ থাকতেন, তৃণমূলকে বলতেন তৃণমূল আচরণের জন্য। সে আমি কন্টিনিউ করছি না, মানে তার কথা আমি আমার কথাই বলছি। অসভ্যরা ডক্টর অনিকেত মাহাতোরও তার জন্মস্থানের জায়গাকে উল্লেখ করেছে, সংবিধানের আর্টিকেল 15 বলেছে জন্মস্থানের সামনে রেখে বৈষম্য করা যাবে না, সেটাকে নিয়ে এটা দেখে দিয়েছিল। তো এইটা হচ্ছে ওই অনিকেত, ডক্টর অনিকেত মাহাতো, সাকিরুল ইসলাম বা আশফাকুল্লাহ নাইয়া, একদম লড়াকু লিডার, একদম মুখটা ইয়াং লিডার, লড়াকু লিডার। ডাক্তারকে তো ট্রান্সফার করে দিয়ে হিলাতে পারছে, যেখানে যাচ্ছে সেখানেই প্রতিবাদ। কদিন আগে দেখছিলাম ওনাকে সম্ভবত পুরুলিয়াতে তুলে পাঠিয়েছে, পুরুলিয়াতে গিয়েও অভয়ার জন্য, তিলোত্তমার জন্য ডাক্তার আমাদের আশফাকুল্লাহ নাইয়া লড়াই করছে। ওইগুলো হচ্ছে আমাদের সম্পদ, পিছিয়ে বর্গের সমাজের সম্পদ। এই ডক্টর রমেশ কিসকু, অধ্যাপক বাপি সরেন, সাকিরুল ইসলাম, এই সম্পদ বলছি অনেকে রাগ হতে পারে, কিন্তু বাস্তবটা বলছি এদেরকে না শুভেন্দু অধিকারী পছন্দ করে, না মমতা ব্যানার্জি পছন্দ করে। অপছন্দের কারণ হচ্ছে আপনারা তো মূল স্রোতে আসবেন কেন? আপনাদের কাজ হচ্ছে ভাঙড়ে বোমবাজি করবেন। তো আপনার কাজ কি? ওরা যেটা ভাবে আপনাকে, আপনার ডিউটিটা হচ্ছে বোম মারা। তার পরিবর্তে আপনি বোম ধরে প্রশ্ন করবেন, আপনার এত বড় সাহস? আপনি শুভেন্দু অধিকারী প্রশ্ন করবেন, আপনার এত সাহস দিল কে? আপনার তো বোম মারার কাজ, সব যেমন কাজ, আর আমাদের যেমন কাজ, এটা করেননি কেন? ওই জন্য আপনাকে তো ইন্ডিকেট করছে। ঠিক একইভাবে মমতা ব্যানার্জির হয়ে তো আপনাকে বোম মারতে হবে, সেই জন্য মমতা ব্যানার্জি তার ডাইরেক্ট বলতে পারছে না, তার পুলিশকে দিয়ে আপনাকে গালাগালি খাওয়াচ্ছে। তবে একটা কথা বলি, স্বামী বিবেকানন্দজির একটা বাণী, মানে আমি একটা মন্ত্রে গীতা রেখেছি, অনেক মনীষী হয়তো মোহাম্মদ ইসলামের বিভিন্ন সময় বিভিন্ন বাণী, হয়তো মোহাম্মদ ফারুক আবুবকর সিদ্দিক হুজুর থেকে শুরু করে ফুলপ্রাগ আবুবকর সিদ্দিক, সবার আমি বাণী, কিছু কিছু বাণী আছে যখন দরকার সময়ের সাথে সাথে বলি। আজকে আপনাকে একটা স্বামী বিবেকানন্দজির বাণী বলছি, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও, তাহলে তুমি জানবে ভুল পথে পরিচালিত হচ্ছ। তিনি একজন তো বড়, যেমন ধর্মগুরু, আর সাথে তিনি একজন দার্শনিকও ছিলেন। আমি দার্শনিকও মানে থাকি আগে, তো ধর্মগুরুর সাথে সাথে তিনি আমি দার্শনিক মানি। এটা আবার কেউ না বিতর্ক করে ফেলে, হিন্দু সমাজের মানুষের কাছে বলবে তুমি এটা কিছু ভুল থাকে আমাকে ক্ষমা নজরে দেখবে না, কিন্তু আমি আমার যতটুকু জ্ঞানে উপলব্ধি হয়েছে ধর্মগুরু তো অবশ্যই। আর এটাও বলি যে যদি গেরুয়া পোশাকের মাহাত্ম্য জানতে হয় তো স্বামী বিবেকানন্দজির কাছ থেকে জানো, কারণ হচ্ছে গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক। আজকে যোগীজি পরে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে। দেখ ওনার বাণীটা এটা মাথায় নিয়ে চলবে, সারাদিন চলার পর যদি বাধার সম্মুখীন না হও তাহলে আপনি ভুল পথে চলছে। সাকিরুলকে পুলিশ ধরে টানাটানি করবে, দুটো গালাগালি দেবে, শুভেন্দু অধিকারী বলবে এটা মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে আপনাকে ডিস্টার্ব করবে, তার মানে আপনি সঠিক পথে আছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি প্রসঙ্গে করে আমি একটা কথাই বলি, ওই পরিযায়ী শ্রমিকের কথা বলছিলেন না, পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, আমি পরিযায়ী শ্রমিক ভাইদের বলবো সাবধানে থাকবেন, এদের চাপে পা দেবেন না। প্রথম তো পশ্চিমবাংলায় মজুরি মূল্যায়ন হয় না, স্কিল লেবারের দাম 450 টাকা মতো স্কিল লেবারের। এই জায়গায় একটা প্রশ্ন আছে, পরিযায়ী শ্রমিক একজন সে লাইভ করে ফেসবুকে একটা লাইভ করেছে, তিনি বলছেন যে আমরা কেরালাতে 1000 টাকা পাই, 1000 টাকা পাই, 1100 টাকা পাই, আনস্কিল দ্বারা স্কিল লেবারের, আমরা সেখানে পশ্চিমবাংলায় 250 টাকা 300 টাকা রোজ পাই। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, যারা আমার পরিযায়ী শ্রমিকদের ভাইরা বলবো, আমি যদি ভিডিওটা শুনেন, মমতা ব্যানার্জির দলের লোকের চাপে পড়বেন না। আপনি হয়তো টিকিট কেটে ফিরে আসবেন, এরা একটা অনলাইনে দিল্লি থেকে ফেরার টিকিট কেটে এদের নেতাদেরকে দিয়ে নিজে পরিযায়ী শ্রমিক সেজে আপনার 5000 টাকাটা এরা তুলে খাবে। এরা বিধবা স্বামী বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়া লোকেই তৃণমূল, এদের টাকা পড়বেন না। আজকে পশ্চিমবাংলায় স্কিল লেবারদের কত? 400 মিটার স্কিল লেবার 250 টাকা কেন ভাই? তো আনস্কিল লেবারদের কলকাতা এর কেরলে সাউথ ইন্ডিয়াতে 1100 টাকা, 1000 টাকা, স্কিল লেবারদের 1500 টাকা। আর পশ্চিমবাংলায় এই দুরবস্থা কেন? কৃষকরা, আপনি জানেন 2 বছর আগে যেটা উড়িষ্যাতে যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের দক্ষিণ 24 পরগনার একটা পরিবারের একাধিক মানুষ মারা গিয়েছিল। ওরা কি যাচ্ছিল? ওরা তামিলনাড়ু যাচ্ছিল, মাদ্রাজ যাচ্ছিল বীজ বপন করতে। আরে পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। এই রাজ্য ছেড়ে ওখানে যাচ্ছে কেন? ওখানে বীজ বপন করার যে মূল্যায়ন, অর্থাৎ শ্রমের মূল্যায়ন এখানে থেকে 2 গুণ 3 গুণ। মমতা ব্যানার্জির কাজ হবে পশ্চিমবাংলায় দুটো কাজ করা। প্রথম হচ্ছে শিল্প নিয়ে আসা। শিল্প নিয়ে আসতে গেলে আপনার ভাইপো যেগুলো তোলাবাজগুলো আছে সিন্ডিকেট, ওগুলো ধ্বংস করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে শ্রমের মূল্যায়ন করুন। শ্রমের অর্থাৎ শ্রমিকের ইনফর্মাল সেক্টর হোক আর স্কিল লেবার হোক, তাহলে এদের আপনি
শ্রমের মূল্যায়নটা ঠিক করুন। আমি যেটা আরেকটা কথা বলবো, সমুদ্র সাথী প্রকল্প বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে। গত অর্থবর্ষে প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যে বছরের নির্দিষ্ট 2 মাস সমুদ্রে গিয়ে অর্থাৎ গভীর নদীতে গিয়ে মাছ ধরার নিষেধ আছে। প্রচন্ড যারা ট্রলার নিয়ে যান, একটা ট্রলার নিয়ে যাওয়া নিষেধ আছে, ওই সময় তারা ঘরে থাকে। সেই কথা ভেবে আমাদের রাজ্য সরকার একটা প্রকল্প করেছিল, আমি কিন্তু এটা সাধুবাদ জানিয়েছিলাম। তো 5,000 টাকা করে 2 মাসে 10,000 টাকা, 200 কোটি টাকার প্রজেক্ট। আমরা বিরোধীদের পক্ষে, বিরোধী বেঞ্চ থেকে আমরা প্রশ্ন করেছিলাম মৎস্যমন্ত্রীকে যে সমুদ্র সাথী প্রকল্পের কতজন বেনিফিটেড হয়েছে। এবার আপনি বললেন, আমি শেষ করি। আর ওই অর্থবর্ষ শেষ, এটা 2025-26 অর্থবর্ষ চলছে, ওই 200 কোটি টাকা মনে হয় গেছে, কোথায় গেছে আমি বলছি না। একটা মানুষ সমুদ্র সাথী প্রকল্পের পরিষেবা পায়নি, দেখুন হয়তো 200 কোটি টাকা রাস্তায় উড়ে গেছে। তো এই আপনার কি শ্রমশ্রী প্রকল্পের কথা বলছি, আমি অনুরোধ করছি এদের ফাঁদে পা দেবেন না। চাপ দিন মুখ্যমন্ত্রীকে যে পশ্চিম বাংলা যদি 1.5 কোটি ভিন্ন রাজ্যের মানুষ এসে কাজ করতে পারে, কেন আমরা 30,000 মানুষ উড়িষ্যায় কাজ করতে পারবো না? উড়িষ্যার 3 লাখ মানুষকে আমরা এখানে কাজের সুযোগ দিচ্ছি, এটা পরিবারকে বলতে বলুন, এর জবাবটা মুখ্যমন্ত্রীকে বলুন। পরে না মুখ্যমন্ত্রীকে ওই সমস্ত রাজ্যে ভিজিট করতে বলুন, মুখ্যমন্ত্রী গেলেই অত্যাচার বন্ধ হবে। না, আপনি এই কথা বললেন তো, আমি সঙ্গে সঙ্গে এই শঙ্করপুর বন্দরে দেবাশিস মাইতি ফিশারিজের সহ, দেবাশিস শুনতে পাচ্ছ? আমি লাইভে আছি। হ্যালো, হ্যাঁ, মানে এখানে এই নওশাদ সিদ্দিক আছেন, উনি বললেন যে সমুদ্র সাথী প্রকল্পে 200 কোটি টাকা নাকি বরাদ্দ করেছে সরকার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে। তোমরা কোন বন্দরে কাজ করো? শঙ্করপুরে এবং বন্দরে। তো তোমাদের বেতন কবে থেকে বন্ধ আছে? 17 মাস বেতন বন্ধ আছে। অর্থাৎ কোন মাস থেকে বেতন বন্ধ আছে? ফেব্রুয়ারি 2024 থেকে বেতন বন্ধ। তোমরা কত টাকা বেতন পাও? সর্বশেষ কত টাকা পেয়েছো? ও, মানে 12% কেটে দিচ্ছে। তোমরা কিসের আন্ডারে কাজ করো? ফিশারি ডিপার্টমেন্ট। ফিশারি মন্ত্রীর নাম কি? বিপ্লব রায় চৌধুরী। আচ্ছা, এই বিপ্লব রায় চৌধুরী ডিপার্টমেন্ট, নওশাদ বাবু বলছেন 200 কোটি টাকা বরাদ্দ করেছেন এই বন্দরে ট্রলারে যারা ওই 2 মাস যেতে পায় না, ওই ট্রলার নিয়ে যেতে পারে না মৎস্যজীবীরা, তাদের জন্য। আর তোমরা মানে মৎস্য দপ্তরে কাজ করছো, 8,000 টাকা বেতনে তোমরা বেতন পাচ্ছ না গত 17 মাস থেকে, তাই তো? মানে এটা রিয়ালিটি। তোমরা কতজন আমার কাছে মামলা করেছো এই নিয়ে? মামলা পেন্ডিং 43। নওশাদ বাবু কথা বলবেন, তুমি লাইভে আছো, আমি স্পিকার অন করে রাজ্যের মানুষকে বাস্তবতা শোনাচ্ছি। যেটা হচ্ছে মমতা ব্যানার্জি দিয়েছে, দেবাশিস মাইতি শ্রমিক 8,000 টাকা বেতন পান, 17 মাস মাইনে পাইনি। এই বিপ্লব, হ্যাঁ, নওশাদ বাবু কথা বলবেন। দেবব্রত বাবু, হ্যাঁ, আমি নওশাদ সিদ্দিকী বলছি, ভাঙড়ের এমএলএ, রাজ্য বিধানসভার একজন সদস্য। আচ্ছা আচ্ছা, আপনি আমি আপনাকে শেষে আমি নাম্বার দেব। আপনারও যে সমস্যাটা আছে, আপনারা কাজ করছেন, আপনাদের মাইনে দিচ্ছে বাঙালি প্রীতি, বাঙালি প্রেমী সরকার বাঙালিদেরকে কাজ করিয়ে নিয়েছে 17 মাসের, মাইনে দিচ্ছে না এবং সমকাজে সমবেতনও দিচ্ছে না। সেই বিষয়টা নিয়ে আমি কথা দিচ্ছি, যেমন আপনারা আইনি লড়াই করছেন, আমি বিধানসভায় বিপ্লব বাবু স্যারকে আমি প্রশ্ন করব যে ওদের মাইনেটা দ্রুত দেওয়ার কথা বলবো এবং মাইনে বাড়ানোর কথা বলবো, প্রয়োজনে মেনশন করবো বা কোশ্চেন উত্তর পড়বে আপনার হয়ে কথা বলবো, আমাকে ডিটেইলস একটু পাঠাবে। আমি আর সাথে একটা কথা বলি, আমরা একটা প্রশ্ন করেছিলাম বিরোধী বেঞ্চ থেকে যে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে যে 2 মাস আপনাদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ আছে, ওই সময় 5,000 করে 10,000 টাকা দেওয়ার ব্যাপার ছিল। একটাও কজন ফিশারিজ মানে ফিশারম্যানকে অর্থাৎ মৎস্য চাষীদেরকে দেওয়া হয়, মৎস্য চাষীদেরকে বা মৎস্যজীবীদেরকে ও টাকা দেওয়া হয়েছে জিজ্ঞাসা করেছিলাম, একজনেরও উত্তর দিতে পারেনি। এটা সত্য তো? জি জি, একদম একদম। না না, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের ওখানে লোকাল যারা মৎস্যজীবীরা আছে তাদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যেটা ওই উপকূলবর্তী এলাকায় যারা যে সমস্ত মানুষজন থাকে তাদের প্রধান জীবিকা হচ্ছে মৎস্যজীবী বা মৎস্য চাষ, তাদের ক্ষেত্রে। জি, আপনি আমাকে ডিটেইলসটা দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে বিধানসভায় উত্থাপন করবো।
এটা হচ্ছে হার্ডকোর রিয়ালিটি। মানে ভাবুন কিন্তু বাঙালি প্রেমী, পরিযায়ী শ্রমিক। আমি এটা নাম কোন ইয়েতে করে দেবব্রত মাইতি, আমি সমস্ত কিছু দেখো। পরিযায়ী শ্রমিকদের জন্য এরা কান্নাকাটি করছে, পরিযায়ী শ্রমিকদের থেকে বাইরে থেকে নিয়ে এসে কাজের ব্যবস্থা করবে বলছে, কিন্তু পশ্চিমবাংলায় যে বাঙালি কাজ করছে শ্রম চুরি হচ্ছে এটা নিয়ে কথা বলছে না। 8,000 টাকা থেকে কিসের মাইনে? সিভিক ভলেন্টিয়াররা কেন 10,000 টাকা মাইনে করবে? কোন কনস্টেবলের থেকে কমন্স তারা কাজ করে কেন সমকাজের সমবেতন পাবে না? ওই মাইতি বাবু আমাদের দেবব্রত মাইতি বাবু যে কাজ কি কম নাকি? কম শ্রম দেয় তারা, কেন 8,000 টাকা মাইনে পাবে? আবার 12% কেটে নেয়, কারা কাটছে, কারা খাচ্ছে, কাটমানি কোথায় যাচ্ছে, তাদের পিএফ জমা হচ্ছে না কেন? এইখানেই তো আমাদের রাজনৈতিক লড়াই। ভাবে আমরা এই করে দেবো, সে করে দেবো। আচ্ছা, আমি নওশাদ সিদ্দিকী, আমি দেবব্রত বাবুর হয়ে কথা বললে আমি বিজেপি দালাল হয়ে যাব? আমি দেবব্রত বাবুর হয়ে কথা বলবো, আমি শঙ্করের হয়ে কথা বলবো, আমি আব্দুর রহমানের হয়ে কথা বলবো, ইংলিশ মিডিয়াম মাদ্রাসার টিচারদের সাম্মানিক ঠিকঠাক পাচ্ছে না তার কথা বলবো, মাদ্রাসা স্কুলের চক ডাস্টার নাই তার কথা বলবো, কৃষকের কথা বলবো, সেটা রামরই হতে পারে। তার জন্য যদি আমাকে দালাল বলে, 100 দালাল বলুক, আমি মানুষের জন্য কাজ করতে নিয়ে দালালের তকমা নিতে রাজি আছি। কিন্তু আমার সিট দ্বারা আমার মুখটাকে শাসক নামক এই ষড়যন্ত্রের কাছে, এই মেশিনের কাছে আমি বন্ধক দিতে পারবো না। শেষ প্রশ্ন দাদা, হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের 2023 সালে লাস্ট এক্সাম হয়েছে, এখনো 3 বছর প্রায় হতে চললো, এখনো রেজাল্ট বেরোয়নি, এতদিন লাগে? আপনি ওটা তো বলছেন মাদ্রাসায় কি করে দুর্নীতি করেছে সেটা একবার বলি। আব্দুল হামিদ পাস করেছে, পাস করা ক্যান্ডিডেটকে ফেল করার জন্য কি হয়, ধরুন যে পাস করেছে তাকে চাকরি দিল না, আরেকজনকে চাকরি দিল, এটা অন্য বিষয়। মুসলমান ছেলে আব্দুল হামিদ পাস করেছে, টাকা নিয়ে অন্যজনকে চাকরি দিয়ে এবার আরটিআই করে যে খাতা চেয়েছে, এক্সট্রা সার্কেল করে তাকে ফেল করানো হয়েছে। এই জিনিস মাদ্রাসা সার্ভিস করেছে। এবার এই জিনিস থেকে মানে শিক্ষা নিয়ে মাদ্রাসা প্রথমে এর শিক্ষা গ্রহণ মাদ্রাসা, এই জিনিস থেকে শিক্ষা নিয়ে মেদিনীপুরের এই যে পঞ্চায়েতের অ্যাপয়েন্টমেন্ট একই জিনিস করেছে। ফলে এই যে মানে দুর্নীতি, আব্দুল হামিদ মুসলিম ছেলেকে চাকরি করতে দিচ্ছে না রাজ্য সরকার, সেটা তো বলবেন। মুসলিম প্রীতি দেখাচ্ছে, আর আব্দুল হামিদকে ফেল করার জন্য এক্সট্রা সার্কেল করেছে। সেটা আর কি আমি এমনি এমনি অভিযোগ করছি না, সেটা প্রমাণ হয়েছে আদালতের নির্দেশে সিএফএসএল এ পাঠিয়েছিল, সেই সিএফএসএল থেকে প্রমাণ হয়েছে আব্দুল হামিদ যেটা বলছে, অভিযোগ যেটা ফিরদৌস আদালতে করেছিল তার সত্যতা রয়েছে, এবং সিএফএসএল বলে যে এক্সট্রা এন সার্কেল করা অন্য কাজে। মানে ভাবুন একবার, একটা মুসলমান ছেলেকে ফেল করানোর জন্য মমতা ব্যানার্জি পরিকল্পনা করে আটটাই করে খাতা চেয়েছে। এবার খাতা চেয়ে প্রমাণ হয়ে যাবে যে ছেলেটা পাস করে গেছে, কি করবে, চল এক্সট্রা সার্কেল করে দেবে। এরপরে দুর্নীতি করলে মমতা ব্যানার্জি তবে লোকেরা যে আব্দুল হামিদ যখন পরীক্ষা দেবে যেই পেন দেয় সেই পেনটা কেড়ে নেবে। এবং যেদিন আমি মামলা করি, এই ছেলেটি যে পেনে পরীক্ষা দিয়েছে সেই পেনটা সংরক্ষণ করে রেখেছিল, এবং তার কারণ ও জানতে পেরেছিল যে বেসিক্যালি এরকম এই 2 নম্বরই হবে, মানে পয়সা, মানে ওর কথা ছিল যে স্যার হলে ঢোকার আগে শুনছি কে কে চাকরি পাবে, তো স্বাভাবিকভাবে তার মনে হলো না ছেলেটা বুদ্ধিমান ছেলে, ছেলেটা সার্কেল করার পরে সেই পেনটা রেখে দিত। এবং আমি আদালতে সেই পেন দেখিয়ে সেই পেন আদালতে জমা করেছিলাম যে এই পেন থাকলো, এবং এই যে এন সার্কেল অরিজিনালটা আপনি সিএফএসএল এ পাঠান যে আমার এই পেনের যে কটা ওর দাগ ছিল সে কটা ওই পেনে, আর বাকি দাগটা ওই পেনে নাই। ফলে এই যে মমতা ব্যানার্জির দুর্নীতি, মানে একটা মুসলমান ছেলেকে ফেল দেখানোর জন্য এক্সট্রা সার্কেল করা, এটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমি অনুরোধ করব পশ্চিমবাংলার নাগরিকদেরকে, একটা উনি তো অনেক শ্রীর চালু করেছে, একটা হোক দুর্নীতিশ্রী পশ্চিমবাংলার নাগরিকের পক্ষ থেকে, আর ওনাকে সেটা দেওয়া হোক, দিয়ে বলা হোক আপনি এবার অবসর নিয়ে পশ্চিমবাংলার মানুষকে, আপনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন মাথাপিছু নাগরিকের 12,000 টাকা মতো ঋণ ছিল, আর আজকে প্রায় 70,000 পার করে দিয়েছেন এক একটা নাগরিকের মাথার উপরে। তো সুতরাং অনেক আপনি পশ্চিমবাংলার মানুষকে এগিয়ে নিয়ে গেছেন, আর সে কথা বলে লাভ হবে না। আপনি একটু অবসর নিন, ধর্মনিরপেক্ষ শক্তি আমরা যারা আছি, কংগ্রেস, বাম, লেফট ফ্রন্ট, আইএসএফ, আরো যারা আছে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সাধারণ মানুষ সুযোগ দেয়। এই সমস্ত চরম অন্যায় আমরা বন্ধ করব। আমরা অন ক্যামেরা বলছি, প্রয়োজনে আমরা ইন্টারভিউকে আমরা লাইভ করব, অথবা ইন্টারভিউতে সবথেকে তুমি তো ইন্টারভিউ সিস্টেমটাই উড়িয়ে দেবো। চলো, যার যোগ্যতা আছে রিটেন পাস করবে, এবং সেটা ক্যামেরাই হবে, হ্যাঁ ইন ক্যামেরা পরীক্ষা হবে, পাস করবে, মেধার ভিত্তিতে যার নাম আসবে চলো সে চাকরি করবে। এই দুর্নীতিটা কি বলে টোটাল মুছে দেবো, মানুষ আমাদেরকে আবার সুযোগ দিচ্ছে।
দেখুন আমি প্রথমেই বলি, আমি এখানে অনেকে হয়তো লাইভে দেখছেন, আমি বলছি যে নতুন সরকার যে ধর্মনিরপেক্ষ সরকার হবে তাকে চাকরির পরীক্ষায় কতগুলো প্যারামিটার বলে দেবে। একদম সেই প্যারামিটার অনুযায়ী যদি পরীক্ষা নেয় ভালো, নেবো না। না হলে আমি নওশাদ সিদ্দিকের সামনে বলছি না, আমরা নেবো। আমি গিয়ে ওই মন্ত্রীদের ঘরে তালা মেরে দিয়ে আসবো। আমরা তো করবো বলেই তো আমরা কমিটমেন্ট করছি। প্রয়োজনে কি বললাম, ভাইবা সিস্টেমটা কি উড়িয়ে দেবো, ভাইবা থাকবে না। আর আপনি পরীক্ষা দিয়ে আসবেন, পরীক্ষা দিয়ে আসার পরে আপনার রেজাল্টটা আমরা অনলাইনে আপডেট করবো। 20 বছর ডকুমেন্ট থাকবে, মিনিমাম 20 বছর আমরা অনলাইনে আপডেট রেখে দেবো, আপলোড করে রেখে দেবো। আপনার কাছে তো কপি যাবেই যাবে, শুধু আপনি শিলিগুড়ির একজনকে পরীক্ষা দিয়ে তার রেজাল্টটাও দেখতে পাবেন, চন্দ্রকোনার যে একজন পরীক্ষা দিতে সে ভাঙড়ের রেজাল্ট দেখতে পাবে, ভাঙড়ের যে এক্সাম দিয়েছে সে কাকদ্বীপের কে পরীক্ষা দিয়ে কত পায় নাম্বার পেয়েছে দেখতে পাবে। একদম ট্রান্সপারেন্সি, একদম পাবলিক এমপ্লয়মেন্ট থাকবে। পাবলিক এমপ্লয়মেন্টে দেখুন, ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। আপনি প্রতিটি নাগরিককে সমান সুযোগ দিন, কাউকে বেশি সুযোগ দেওয়া, অর্থের বিনিময়ে বেশি সুযোগ দেওয়া কোনো প্রকার দরকার। দেখুন এই যারা 2 নম্বরই করে চাকরি নিয়েছেন বলছেন, এরাও কিন্তু কেউ আম্বানি আদানি পরিবারের সন্তান নয়। কেউ 4 বিঘে জমি বিক্রি করে দিয়েছে, কেউ বাবা হয়তো পুলিশে কাজ করতেন বা প্রাথমিক স্কুলে শিক্ষক, কিছু বড় লোকের বকাটে ছেলে আছে। হ্যাঁ অবশ্যই। এবার এর মধ্যে আবার কিছু ব্যবসায়িক ছেলে আছে নিশ্চিতভাবে, আর কিছু প্রমোটার মুক্তম কিছু, আর কিছু নব্য সব বড় লোক হয়েছে তৃণমূল আর কি। তো সেইগুলো তারপরে ভাববেন না যে তৃণমূল এই যে চাকরি দিয়েছে, তৃণমূলকেও পয়সা ছাড়া চাকরি দিয়েছে, তৃণমূলের কাছেও চাকরি দিয়েছে, হয়তো 17 লাখ টাকা জায়গায় 16 লাখ টাকা দিয়েছে, মানে 1 লাখ টাকা কম নিয়েছে। এই তুই অমুকের বেটা, ঠিক আছে তুই আমার পার্টি নেতা, 16 লাখ টাকা দিস। এবারে অনেক শোনা, মানে এটা নতুন কিছু নয়। ইভেন মানে আমি নাম করবো না, তৃণমূল কংগ্রেসের নেতা আন্দোলন করতো, মানে ব্লকের নেতা বলে যে আমি আমার কাছে তুমি বসে চাইছো, মানে তো বড় সাহস, শেষে আমাকে চেম্বারে বলে গেছে না দেখ টাকা ছাড়া এই দলে কিছু হয় না, তুই নেতা বসার যাই বস, নিজের নেতা। মানে ভাবুন, তাকে বলছে যে তুই টাকা ছাড়া এই দলে কিছু হয় না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে একমাত্র বিচার্য বিষয় রাজনীতি না। দেখুন আমি অন্যভাবে কেউ নেবেন না। দেখুন তৃণমূল কংগ্রেসের যদি আমলে আমি এটা দেখতাম যে গরিব তৃণমূল চাকরি পেয়েছে, মুসলমান মানে গরিব মুসলমান, গরিব হিন্দু, গরিব ধরুন খ্রিস্টান, এরা তৃণমূল কংগ্রেস করার জন্য চাকরি পেয়েছে। তাহলে আমি এটা অন্যরকম ভাবে যে রাজনৈতিক কারণে তৃণমূল দুর্নীতি করেছে, কিন্তু এই কারণটা রাজনৈতিক না, কারণটা পুরোপুরি অর্থনৈতিক। মানে পয়সা নেব, চাকরি দেব, পয়সা না পেলে সে তুমি তৃণমূলই করো বিজেপি, আর ওরা পয়সা পেলে ওরা যাকে পারবে তাকে চাকরি দেবে, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে মানে চরমতম বড় ক্রিমিনাল তার পরিবারের ছেলেকে ওরা চাকরি দেবে। পয়সা নেবো এসটি কোটায় নন এসটি কে ঢুকাবো, পয়সা নেবো ওবিসি কোটাতে অন্যজনকে ঢুকাবো, পয়সা নেবো এসসি কোটায় নন এসসি কে ঢুকাবো, এই তো ব্যাপারে। প্রিয় দর্শক, একেবারে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছিলাম।